রাত ৮টার দিকে বিনুর মনে হলো সে একটা ভুল করেছে। ছোটোখাটো ভুল না, বড় ধরনের ভুল। মনিকার জন্মদিনে তার আসা ঠিক হয়নি। মনিকা তার এমন কেউ না যে তার জন্মদিনে আসতেই হবে। তাছাড়া মনিকা তাকে সেভাবে দাওয়াতও করেনি, ভদ্রতা করে বলেছে। মনিকা তার জন্মদিনের কথা নিতুকে বলছিল। সেই সময় বিনুর দিকে তাকিয়ে বলল, বিনু তুমিও এসো। বিনু তৎক্ষণাৎ হ্যাংলার মতো বলেছে, আচ্ছা। এটা যে নিতান্তই কথার কথা তাও বুঝেনি। মনিকা বলেছে, পার্টিতে যারা আসবে তাদের কিন্তু সারা রাত থাকতে হবে। সারা রাত আমরা হইচই করব, তোমার কোনো অসুবিধা হবে না তো? না, অসুবিধা হবে না। অথচ তার ভয়ঙ্কর অসুবিধা হবে। তাদের বাসা এরকম না যে ১৯ বছর বয়সী মেয়েকে রাতে অন্য বাড়িতে থাকতে দেবে। তার নামে বাসায় কোনো চিঠিপত্র এলে তার হাতে দেওয়া হয় না। আগে বিনুর মা মনোয়ারা খুলে পড়েন। পড়ার পর যদি মনে হয় সাধারণ চিঠি তবেই তার হাতে দেওয়া হয়। সাধারণ চিঠিতেও সমস্যা আছে। তার এক বান্ধবী সুরমা ক্লাস 10-এ পড়ার সময় বিয়ে হয়ে গিয়েছিল। সে তার স্বামীর সঙ্গে চলে গিয়েছিল শেতাবগঞ্জ নামের একটা জায়গায়। সেখান থেকে সে মাসে ২-৩টা করে চিঠি লিখত। মনোয়ারা একদিন বললেন, মেয়েটা এত চিঠি লেখে কেন? ঘন ঘন চিঠি লেখার দরকার কি? চিঠি লিখলে অসুবিধা কি মা? অসুবিধা আছে, তোর বাবা রাগ হয়। বাবা রাগ হয় এর উপর কথা চলে না। বিনুদের সংসার তার বাবা ইদ্রিস আলীর চোখের ইশারায় চলে। ইদ্রিস আলী ব্যাংকের ক্যাশিয়ার, রোগাপটকা মানুষ, থুতনিতে ৩০ থেকে ৩৫টার মতো দাঁড়িয়ে আছে। নিতান্তই সাধারণ চেহারার একজন মানুষ। অথচ সেই সাধারণ চেহারার মানুষের চোখের ইশারায় বাইরে যাবার সাহস কারণ নেই। বিনুর ছোট ভাই জহির কলেজে ভর্তি হবার পর একবার সাহস দেখালো। বাসায় ফিরল রাত 11:30টায়। তার এক বন্ধুর বাসায় নাকি দাওয়াত ছিল। বাসায় ফিরেই সে নিজের ঘরে ঢুকে তাড়াহুড়া করে বাতি নিভিয়ে শুয়ে পড়ল। তখন ইদ্রিস সাহেব ছেলের ঘরে ঢুকে বাতি জ্বালালেন। কোমল গলায় বললেন, জহির ওঠ। কোথায় ছিলি? বন্ধুর বাসায় দাওয়াত ছিল। খাওয়া দাওয়া ঠিকমতো করেছিস? জি। কি খাওয়ালো? পোলাও আর খাসির রেজালা। বোরহানি ছিল না? জি না। গরমের মধ্যে বোরহানি দেওয়া তো উচিত ছিল। রিচ ফুড বোরহানি ছাড়া হজম হবার কথা না। খাওয়া দাওয়ার পর মিষ্টি পান খাস নেই? জি খেয়েছি। সিগারেট খাস নেই? মিষ্টি পানের সাথে তো সবাই সিগারেট খায়, তুই খাস নাই? জি না। আমি তো গন্ধ পাচ্ছি। দেখি হা কর তো, বড় করে হা কর, আরও বড়। এখন নিঃশ্বাস ফেল। জহির নিঃশ্বাস ফেলল এবং কাঁদো কাঁদো গলায় বলল, আর কোনোদিন খাবো না বাবা। খাবি না কেন? অবশ্যই খাবি। বন্ধুবান্ধব আগ্রহ করে দেয়, না খেলে ওরা মনে কষ্ট পাবে। কারো মনে কষ্ট দেওয়া ঠিক না। আচ্ছা, এখন বিছানা থেকে নাম, শার্ট গায়ে দে, যা এখন বাসা থেকে চলে যা। তোকে আর পুষবো না। তুই আমাকে বাপ ডাকবি, তার জন্য তোকে পোষার দরকার দেখি না। ঢাকা শহরের শত শত লোক আছে যাদের 3 বেলা ভাত খাওয়ালে খুশি মনে আমাকে বাপ ডাকবে। জহিরকে অবশ্যই সেরাতে বাসা ছাড়তে হতো যদি না ইদ্রিস সাহেবের মা ভাগ্যক্রমে বাসায় থাকতেন। এই ভদ্রমহিলার বয়স 70-এর উপর। চোখে দেখতে পান না, কিন্তু কান খুব পরিষ্কার। হাঁটাচলা করতে পারেন। হইচই শুনে তিনি দেয়াল ধরে ধরে বের হয়ে এলেন এবং তীক্ষ্ণ গলায় বললেন, আবু, কি হইছে? কিছু না মা, ঘুমান। বাসার থেকে কারে বাইর করতাছস? আম্মা, আপনি ঘুমান। আমি জীবিত থাকতে তুই আমার নাতিরে রাস্তায় বাইর করে দিবি? তোর সাহস তো কম না, সাহস বেশি হইছে। কাউরে বাইর করতেছি না। এইটা ভালো কথা। থুরথুরি বুড়ি বিছানায় শুতে গেলেন। তবে বিছানায় শুয়ে শুয়ে সারাক্ষণই কথা বলতে লাগলেন। সিগারেট খাইছে তো কি হইছে? তার বয়সে তুই বিড়ি খাইছস? নিজের বাপের মায়ের তোর মনে নাই? বাপগিরি ফলাস, অত বাপগিরি ভালো না। বিনুর ভরসা তার দাদিজান। দাদিজান এখন তাদের বাসায় আছেন। তিনি পালা করে তার 4 ছেলের বাসায় 3 মাস করে থাকেন। রোজার ঈদ পর্যন্ত বিনুদের সঙ্গে থাকার তারিখ পড়েছে। দাদিজানকে দিয়ে বাবার অনুমতি বের করে নেওয়া খুব সমস্যা হবে না বলেই বিনুর ধারণা। বিনুর খুব শখ মনিকার সঙ্গে একটা রাত কাটার। এত সুন্দর একটা মেয়ে আর এত বড় লোক, ওদের বাড়িটাও নিশ্চয়ই দেখার মতো হবে। বিনুর ক্ষীণ আশা একটা রাত থাকলে মনিকার সঙ্গে তার ভাব হতে পারে। এরকম একটা মেয়ের সঙ্গে ভাব হওয়ারও ভাগ্যের কথা। মনিকা যাদের সঙ্গে ঘুরে বিনু দূর থেকে তাদের দেখে। তাদের চালচলন, কথাবার্তা সবই অন্যরকম। সেদিন মনিকারা 4 জন, ওরা 4 জন সবসময় একসঙ্গেই থাকে, সেই জন্য ওদের নাম হয়েছে চতুর্ভুজ। ওয়াদুদ স্যারের ঘরে ঢুকে পড়ল। মনিকা তখন স্যারের রুমে। সে গেছে তার পার্সেন্টেজ দিতে। দেরিতে ক্লাসে এসেছিল বলে পার্সেন্টেজ দিতে দেয়নি। ওয়াদুদ স্যার বললেন, কী ব্যাপার চতুর্ভুজ একসঙ্গে? মনিকা হাসি মুখে বলল, আপনি স্যার কফি বানিয়ে খান, রোজ এত সুন্দর গন্ধ পাই, আজ আমাদের কফি খাওয়াতে হবে। বেশ তো, কফি খাও। ওয়াদুদ স্যার বেয়ারাকে কফি বানাতে বললেন। বিনু মুগ্ধ হয়ে গেল মেয়ে 4টার সাহস দেখে।
আরেকবার বিনু সাবসিডিয়ারি ক্লাসের শেষে বেরুচ্ছে, একটা বদ ছেলে ভিড়ের অজুহাতে সুযোগে বিনুর বুকে হাত দিল। বিনু লজ্জা এবং ভয়ে প্রায় জমে গেল। মনিকা ছিল তার পেছনে। সে ছেলেটার শার্ট খামচে ধরে বলল, তুমি ওর গায়ে হাত দিলে কেন? হ্যাঁ? চারদিকে ভিড় জমে গেল। বিনু প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, কেউ আমার গায়ে হাত দেয়নি, মনিকা ওকে ছেড়ে দাও। মনিকা শীতল চোখে কিছুক্ষণ বিনুর দিকে তাকিয়ে থেকে ছেলেটাকে ছেড়ে দিল। মনে মনে সে নিশ্চয়ই বিনুর মুখে থুতু দিয়েছে। বিনুর দিকে তাকাতেও নিশ্চয়ই তার ঘেন্না করছিল। করাটা স্বাভাবিক। বিনু যদি তার অবস্থাটা ব্যাখ্যা করতে পারত তাহলে হয়তো মনিকা তাকে এতটা ঘৃণা করতো না। তাদের বাসায় অন্য সব বাসার মতো না, তার বাবা মা অন্য সব বাবা মার মতো না, তারা আলাদা। কীরকম যে আলাদা তা মনিকা বা মনিকার মতো বান্ধবীরা জানে না। বিনু যখন কলেজে পড়ে তখন হঠাৎ দেখা গেল একটা ছেলে প্রায় তাদের বাসায় সামনে হাঁটাহাঁটি করে, জানালার দিকে তাকিয়ে সিগারেট ফুঁকে। বিনু ব্যাপারটা শুরুতে লক্ষ্যই করেনি। লক্ষ্য করলেন বিনুর মা। তিনি সঙ্গে সঙ্গে বিনুর বাবাকে জানালেন। ইদ্রিস আলী ওই ছেলেকে কিছু বললেন না। তিনি ঝিম ধরে সারা দুপুর বসে রইলেন। অফিসে গেলেন না, অফিসও কামাই করলেন। মাগরিবের নামাজের পর মিষ্টি গলায় ডাকলেন, বিনু কই রে? বাসার সামনে ঘোরাঘুরি করে ছেলেটা কে? কোন ছেলে? কোকড়া চুলের একটা ছেলে, গলাটা লম্বা। জানি না তো বাবা। জানো না? জি না। এমনি সে তোমার ঘরের সামনে ঘোরাঘুরি করে? বিনু এই পর্যায়ে ভয় অস্থির হলো, কারণ দাদিজান বাসায় নেই। তিনি তার ছোট ছেলের বাসায়। জুলাই মাস পর্যন্ত সেখানে থাকবেন। বিনুকে রক্ষা করার এখন আর কেউ নেই। ইদ্রিস সাহেব শান্ত গলায় বললেন, শরীরে বিষ ঢুকে গেলে মন্ত্র পড়ে বিষ নামাতে হয়, সেই মন্ত্র আমি জানি। যাও ঘরে যাও, আমি আসছি। তোমার মাকে বলো উপস্থিত থাকতে। বিনুর খুব ইচ্ছা হলো দরজা খুলে ছুটে ঘর থেকে বের হয়ে যায়, তারপর রাস্তা ধরে দৌড়াতে থাকে। রাস্তার দুপাশে যদি কোনো বাড়ি থাকে এবং তার দরজা খোলা থাকে তাহলে সে সেই খোলা দরজা দিয়ে ঢুকে পড়বে এবং বাড়ির মালিককে বলবে, আপনাদের কোনো কাজের বুয়া লাগবে? যাই হোক, বিনু সেই সব কিছুই করল না। সে তার মাকে সঙ্গে নিয়ে শোবার ঘরের খাটের উপর বসে রইল, বাতি জ্বালালো না। যথাসময় ইদ্রিস সাহেব এলেন এবং মেয়ের চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিলেন। মেয়ে বড় হয়েছে, তার গায়ে হাত দেওয়া যায় না। তাকে শাস্তি দিতে হলে চুলের মুঠি ধরেই দিতে হবে। পরবর্তী আধ ঘন্টা ইদ্রিস সাহেব শাস্তি দিলেন। তার হাত ভর্তি মুঠো মুঠো চুল উঠে আসতে লাগলো। বিনুর মা পাশেই দাঁড়িয়ে রইলেন। অন্ধকারে তার মুখ দেখা গেল না, দেখা গেলে দেখা যেত। শাস্তি প্রক্রিয়ার তার অনুমোদন আছে। শাস্তির শেষে বিনু মরার মতো মেঝেতে পড়ে রইল। ইদ্রিস সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, যন্ত্রণা ঘরে রেখে লাভ নেই, বিয়ে দিয়ে দাও, আমার দায়িত্ব শেষ হোক। হাতে ছেলে একটা আছে, বয়স সামান্য বেশি। পুরুষ মানুষের জন্য বয়স কোনো ব্যাপার না। বিনুর মা বললেন, তুমি যা ভালো বুঝো করো। সেই ছেলেটির সঙ্গে বিনুর বিয়ে হয়ে যেত, ঠেকালেন বিনুর দাদিজান। বিনু তার কাছে কেঁদে গিয়ে পড়েছিল। তিনি ছেলেকে ডেকে নিয়ে শান্ত গলায় বললেন, বিনুর নাকি বিবাহের কথা চলতেছে? জি। আলহামদুলিল্লাহ। ছেলে কি করে? ছোটোখাটো ব্যবসা আছে, মুগদাপাড়ায় নিজের বাড়ি আছে। বয়স কত? বয়স সামান্য বেশি। অনুমান কত? 30-32 হতে পারে, কিছু বেশিও হতে পারে। পুরুষ মানুষের বয়স কোনো ব্যাপার না। গাধার মতো কথা কস কেন? পুরুষ মানুষের বয়স কোনো ব্যাপার না তোরে কে শিখাইছে? মেয়েটা ভালো লেখাপড়া করতেছে, তারে ঘাটের মারার সাথে বিয়া দিবি? তুই 3বার মেট্রিক পাস করছস, তোর মেয়ে মেট্রিক বৃত্তি পাইছে। আমার পরিবার থেকে একটা মেয়ে এমএ পাস করব, এইটা দেখানোর জন্য এখনো বাচ্চা আছি, বুঝছস? লেখাপড়া তো বিয়ের পরেও হয়। বিয়ার পর প্রত্যেক বছরে একটা কইরা বাচ্চা হয়, আর কিছু হয় না। তুই তো আইএ পাস বউ বিয়া করছিলি, বিয়ার পরে হে কি বিয়ে পাস দিছে? আমারে চেতাইস না, খবরদার কইলাম। বিয়ে হয়নি এবং খুবই আশ্চর্যের ব্যাপার, বিনু ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় পাশ করে গেল। তার দাদিজান তাকে সেদিন 2000 টাকা দিয়ে বললেন, যা ভালো ভালো জামা কাপড় কিনে আন, যেটা পছন্দ সেইটা কিনবি, আজকালের মায়ারা যেগুলি পরে, বুঝছস? বিনু 2টো সালোয়ার কামিজ কিনেছে, নিজে একা একা গিয়েই কিনেছে। একটা সাদার ওপর গোলাপি কাজ, অন্যটা লালের ওপর লাল সুতার কাজ। কামিজ দুটোর কোনোটাই সে পরতে পারেনি। ইউনিভার্সিটিতে যাবার প্রথম দিন সে লাল কামিজটা পরল। বিনুর মা বললেন, প্রথম ইউনিভার্সিটিতে যাচ্ছিস, তোর বাবাকে সালাম করে তোর দোয়া নিয়ে যা। বিনু তার বাবাকে সালাম করল। ইদ্রিস সাহেব বললেন, প্রথম ক্লাস তো 11টায়, এখন বাজে 9:40, এখন কোথায় যাচ্ছিস? প্রথম দিন একটু আগে আগে যাবে, কোন রুমে ক্লাস খুঁজে পাবে না তো। খুঁজে না পাওয়ার কি আছে, তাছাড়া আমি তো সঙ্গে যাচ্ছি। বিনুর মুখ শুকিয়ে গেল। বাবা সঙ্গে যাবেন, তার সঙ্গে ক্লাসরুম খুঁজে বের করবেন। কে জানে, ক্লাস চলাকালীন সময় হয়তো বারান্দায় দাঁড়িয়ে থাকবেন, সবাই হাসাহাসি করবে।
ইদ্রিস সাহেব বিনুর শুকনো মুখের দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে বললেন, তুই অপেক্ষা কর, আমার সামনে দাঁড়িয়ে থাকিস না, সামনে থেকে যা। সুরমা, সুরমা। সুরমা মাছ কাটছিলেন, হাতে মাছের রক্ত নিয়েই ছুটে এলেন। ইদ্রিস সাহেব থমথমে গলায় বলল, মেয়ে যে জামাটা পরেছে সে জামাটা দেখেছ? গলার কাটা কত বড় দেখেছ? আজকাল তো সবাই এসবই পরে। নুট ক্লাবে আজকাল তো অনেকে ন্যাংটাও ঘুরে বেড়ায়। তোমার মেয়ে তো পড়াশোনা করার জন্য যাচ্ছে, সে কি তার বুক দেখানোর জন্য যাচ্ছে? সে দেখাতে চায় যে তার বুক কত বড়। ইদ্রিস সাহেব কথাগুলো চাপা গলায় বললেও বিনু বারান্দা থেকে শুনে ফেলল। তার ইচ্ছা করলো ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়, সে লাফ দিয়ে পড়ল না। যথাসময়ে সাধারণ একটা শাড়ি পরে বাবার সঙ্গে রিক্সা করে রওনা হলো। রিক্সায় ইদ্রিস সাহেব মেয়েকে কয়েকটা উপদেশ দিলেন। কখনো কোনো ছেলের সঙ্গে কথা বলবে না, মেয়েদের সঙ্গে মেশার ব্যাপারেও সাবধান, বেশি মেশামেশিরও দরকার নেই। ইউনিভার্সিটি কোনো আড্ডাখানা না, ক্লাস করবে, ক্লাস শেষ হলে বাসায় চলে আসবে, ব্যাস। কোন পরিবেশে বিনু বড় হচ্ছে তা মনিকা বা মনিকার বান্ধবীরা জানে না। জানলে বুঝতো একটা বদ ছেলে তার গায়ে হাত দেওয়ার পরও সে কেন বলেছে কেউ হাত দেয়নি। এই নিয়ে কোনো সমস্যা হলে বাবার কানে চলে যাবে। বাবার সঙ্গে সঙ্গে বলবেন, যথেষ্ট হয়েছে, আর না, পড়াশোনার দরকার নেই, বিয়ে দিয়ে ঝামেলা মিটাও। মনিকার চোখে বিনু খুব ছোট হয়ে আছে। বিনু ভেবে রেখেছে জন্মদিনের অনুষ্ঠানে সুযোগ পেলে সে মনিকাকে তার কথাগুলো বলবে। তার যেহেতু সারা রাত থাকবে, সুযোগ নিশ্চয়ই পাওয়া যাবে। সমস্যা একটাই, বাবার অনুমতি। বিনু ঠিক করলো সে কেঁদে দাদিজানের পায়ে পড়ে যাবে। তিনি একটা ব্যবস্থা করবেন, অবশ্যই করবেন। এবং তিনি ব্যবস্থা করলেন। কিভাবে করলেন বিনু জানে না, জানতেও চায় না। সে বিস্ময়ের সঙ্গে তার বাবাকে বলতে শুনল, ওরা থাকে যেন কোথায়? গুলশানে। ওদের টেলিফোন নাম্বার জানো? জি। ওই বাড়ির ঠিকানা, টেলিফোন নাম্বার একটা কাগজে লিখে যাও। জহির তোমাকে নামিয়ে দিয়ে আসবে, বাসাটাও চিনে আসবে। আমি রাতে তোমার খালার বাসা থেকে একবার টেলিফোনে খোঁজ নেব। তার দরকার নেই বাবা। অবশ্যই দরকার আছে। আর একটা কথা তোমাকে বলি, তুমি আজ যা করছো তা ঠিক না, অন্যায়। আমার মা মৃত্যুশয্যায়, তিনি একটা কথা বললে ফেলতে পারলাম না। মায়ের আদেশ আমি কোনোদিন আগ্রাহ্য করিনি, যতদিন বাঁচবেন আগ্রাহ্য করব না। এখন যাও, টেলিফোন নাম্বার ঠিকানা সুন্দর করে কাগজে লিখো। বাবা তাকে তুই তুই করে বলেন, এখন তুমি করে বলছেন। বাবার মন টন যে অসম্ভব খারাপ সেটা বোঝা যাচ্ছে। বন্ধুর জন্মদিন খালি হাতে যাওয়া ঠিক না। আমি উপহার কিনে নিয়ে আসছি, সাথে করে নিয়ে যাও। জি আচ্ছা। ইদ্রিস সাহেব 4টা গ্লাসের একটা সস্তা সেট নিয়ে এলেন। এই উপহার মনিকার হাতে দিলে বিনা নিজেই লজ্জায় মরে যাবে এবং চারদিকে হাসাহাসি পড়ে যাবে। সন্ধ্যা 7টার সময় যাওয়ার কথা বিনু ঘড়ি ধরে ঠিক সন্ধ্যা 7টার সময়ই উপস্থিত হলো। বড় লোকের বাড়ি, সবই নিশ্চয়ই নিয়ম মতো হবে। গিয়ে দেখে সে ছাড়া আর কেউ আসেনি। মনিকা নিজেও সাজগোজ কিছু করেনি, গোসল করার জন্য বাথরুমে শুধু ঢুকতে যাচ্ছে। সে বিনুকে দেখে বলল, ও আচ্ছা, তুমি চলে এসেছো। অন্যরা তো কেউ আসেনি, সারা রাত থাকবে তো, ধীরে সুস্থে আসছে। তুমি কি সারা রাত থাকবে না চলে যাবে? থাকবো। বাসায় অসুবিধা থাকলে রাত 10টা-11টার দিকে চলে যেতে পারো, গাড়ি আছে, গাড়ি দিয়ে আসবে। না, অসুবিধা হবে না। অসুবিধা না হলে খুব ভালো, আমরা সারা রাত ফান করব। তুমি এখন টিভি দেখো বা বইটই পড়ো। মঞ্জু আঙ্কেল টেলিফোন করেছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, তখন তার সঙ্গে গল্প করতে পারবে। উনি কে? বাবার বন্ধু, আমাদেরও বন্ধু। ম্যাজিক ট্যাজিক অনেক কিছু জানেন। ফান করার আইডিয়াতে তার মাথা একেবারে ভর্তি। তোমাদের বাড়িটাকে একবার ঘুরে দেখব? এত সুন্দর বাড়ি আমি জীবনেও দেখিনি। দেখো, ঘুরে ঘুরে দেখো। রহিমাকে বলে দিচ্ছি, ও তোমাকে সব ঘুরে ঘুরে দেখাবে। কি খাবে, চা, কোল্ড ড্রিঙ্কস না অন্য কিছু? না, আমাদের ডিনারে কিন্তু দেরি হবে। আজকে আমাদের ডিনার খাওয়াচ্ছেন মঞ্জু আঙ্কেল। বিশেষ একটা খাবার তৈরি হচ্ছে, সেটা আসবে রাত 11টার দিকে। ভালো কথা, তুমি কি সুইমিং কস্টিউম এনেছো? ও আচ্ছা, তোমাকে বোধহয় বলা হয়নি, আমাদের বাড়ির সাথে সুইমিং পুল আছে। গভীর রাতে আমরা সবাই সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে গান শুনবো। তুমি কি সাঁতার জানো? বিনু সাঁতার জানে। তার নানার বাড়ির পুকুরে দাপাদাপি করে ছোটবেলাতেই সাঁতার শিখেছে। তারপরেও বলল, সাঁতার জানি না। তার এতগুলো মেয়ের সঙ্গে পানিতে নামতে ইচ্ছা করছে না। তাছাড়া তার মনে ক্ষীণ সন্দেহ হচ্ছে পানিতে মঞ্জু আঙ্কেল নামের ভদ্রলোকও নামবেন। রহিমা মধ্যবয়স্ক, হাসি খুশি একজন মহিলা। তার পরনের শাড়িটা পরিষ্কার, পায়ে সুন্দর চামড়ার স্যান্ডেল। মনিকা আগে বলে না দিলে বিনা তাকে মনিকার মা বা তার কোনো আত্মীয় ভেবে পা ছুঁয়ে সালাম করে ফেলত। রহিমার মা বিনাকে খুব খুশি মনে ঘুরে ঘুরে বাড়ি দেখালে। লাইব্রেরি ঘর, কম্পিউটার ঘর, হল ঘর, গ্যালারি, লন্ড্রি, মাথা ঘুরে যাবার মতো অবস্থা। রহিমার কাছ থেকে বিনা জানতে পারল মনিকার বাবা মা দেশে নেই। মনিকার মার হার্টে পেসমেকার লাগানো আছে, সেখানে কি যেন সমস্যা হচ্ছে। লন্ডনে ডাক্তার দেখাতে গেছেন। মনিকার বাবাও গেছেন সঙ্গে। আজকের জন্মদিনে মনিকার আত্মীয় স্বজন সবাইকে আসতে নিষেধ করা হয়েছে। আজ শুধু তার বন্ধু বান্ধবরা থাকবেন।
মঞ্জু আঙ্কেল থাকবেন, কারণ ফান আইডিয়া সব তার মাথাতেই আসে। মনিকার বান্ধবীরা এখনও আসেনি, তবে মঞ্জু আঙ্কেল এসে গেছেন। লম্বা একজন মানুষ, গায়ের রং সাহেবদের মতো দুধে আলতায়, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, সর্বক্ষণ পাইপ টানছেন। তাকে ঘিরে আছে তামাকের গন্ধ, তবে সেই গন্ধ খারাপ লাগছে না। ভদ্রলোক গরমের মধ্যেও হলুদ একটা কোট পরে আছেন। কোটটা অন্য সব কোটের মতো না, পাঞ্জাবির মতো লম্বা। মনিকা তাকে বিনুর সঙ্গে পরিচয় করিয়ে দিল। মঞ্জু আঙ্কেল, এর নাম বিনু, আমার সঙ্গে পড়ে। কেউ তো এখন আসেনি, তার বোধহয় একা একা লাগছে। আপনি একটু কোম্পানি দিন, আমার সাজগোজ কিছু এখনো হয়নি। আর বিনু শোনো, মঞ্জু আঙ্কেলের কথা তো তোমাকে আগেই বলেছি, আর্কিটেক্ট, কনফার্ম ব্যাচেলার। তার যে কী পরিমাণ টাকা আছে তিনি তা নিজেও জানেন না। দারুণ ক্লোজ আপ ম্যাজিক দেখাতে পারেন, আজও দেখাবেন। সেই জন্যই হলুদ কোট পরে আছেন, তার যাবতীয় ম্যাজিক কোটের ভেতরে। মঞ্জু আঙ্কেল মনিকার দিকে হাসি হাসি চোখে তাকিয়ে বললেন, তুমি সব কথাই ঠিক বলেছ, তবে কনফার্ম ব্যাচেলার কথাটা ঠিক বলনি। পছন্দসই মেয়ে পাইনি বলেই ব্যাচেলার। আমি সারাক্ষণই পছন্দের মানুষ খুঁজে বেড়াচ্ছি। যখন কোনো মেয়ের সঙ্গে দেখা হয় তখন প্রথমেই যে কথাটা মনে তা হচ্ছে এই কি সে। তোমার বান্ধবীকে দেখেও সেই কথাই মনে হচ্ছে, এবং আমার মনে হচ্ছে এই হলো সে। তাহলে তো আপনার সমস্যার সমাধান হয়েই গেল। বিনু বুঝতেই পারছেন না এসব কী ধরনের কথাবার্তা। বয়স্ক একজন মানুষ কি এই ধরনের কথা বলতে পারেন? না, বলা উচিত। কি করে তিনি বললেন এই হলো সেই মেয়ে? মনিকা চলে যাচ্ছে, যাবার আগে বলল, মঞ্জু আঙ্কেল, আপনি কিন্তু বিনুর সঙ্গে সিরিয়াস কোনো রসিকতা করবেন না। সে আপনাকে প্রথম দেখছে, আপনার রসিকতা বুঝতে পারবে না, ঘাবড়ে যাবে। আপনি বরং ওকে ম্যাজিক ট্যাজিক দেখান। মনিকা চলে গেছে। একা একাই ভদ্রলোকের পাশে বসে থাকতে বিনুর প্রচণ্ড ভয় লাগছে। তার শুধুই মনে হচ্ছে তিনি বলবেন, দেখি তোমার হাত দেখাও। আমি হাতও দেখতে চাই। বিনুর ফুপাতো বোন সুরমা আপার বাসায় এরকম হলো। বিনু সুরমা আপার ছেলের আকিকায় গিয়েছিলেন। সেখানে দেখা গেল আসর জমিয়ে এক ভদ্রলোক বসে আছেন, ইঞ্জিনিয়ার, বেশ বয়স্ক, মাথার চুল সবই পাকা। তিনি নাকি খুব ভালো পামিস্ট, হাত দেখে সব বলে দিতে পারেন। সবাই হাত দেখাচ্ছে। সুরমা আপা বলল, বিনু, তোর হাত দেখা না। না। ভদ্রলোক খপ করে বিনুর হাত টেনে নিলেন, তারপর হাত আর ছাড়েনি না। এইভাবে ধরেন, ওইভাবে ধরেন, রীতিমতো কচলানো। মঞ্জু আঙ্কেলও কি এরকম কিছু করবেন? বিনু ঘড়ি দেখল 8টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে এই প্রথম তার মনে হয় ভুল হয়েছে। মনিকার জন্মদিনে আসাটাই ভুল হয়েছে। মঞ্জু আঙ্কেল বোধহয় বিনুর ভয় বুঝতে পারছেন। তার পাইপ নিভে গেছে, তিনি পাইপ ধরাতে ব্যস্ত। দেশলাইয়ের আগুন বারবার নিভে যাচ্ছে। বিনু প্রায় মূর্তির মতোই বসে আছে। ভদ্রলোকের পাশে বসেছে বলে সে ভদ্রলোকের মুখ পরিষ্কার দেখতে পারছে না। বিনুর মনে হলো ভদ্রলোক হাসছেন। মঞ্জু আঙ্কেল পাইপে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, তোমার নাম হচ্ছে বিনু, তাই না? বিনা থেকে বিনু। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? জি না। তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছ। ভয় পাবার কিছু নেই। আমি ভয় পাচ্ছি না। তুমি থাকো কোথায়? কলা বাগানের পেছনে ভূতের গলি নামে একটা জায়গা আছে। ভূতের গলি নাম কি জন্যে? ভূত আছে? তোমার বাবা কি করেন? ব্যাংকে চাকরি করেন। কোন ব্যাংক? সোনালী ব্যাংকে। কোন ব্রাঞ্চ? নীলক্ষেত ব্রাঞ্চ। ওনার পোস্ট কি? ক্যাশিয়ার। ওনার কাজ তাহলে পরের টাকা গোনা? বিনু জবাব দিল না। তার মনে হলো তার বাবা ক্যাশিয়ার। এটা শোনার পর মঞ্জু আঙ্কেলের উৎসাহ কমে গেছে, এবং তিনি বোধহয় একটু বিরক্তও বোধ করছেন। কেমন যেন সরু চোখে তার দিকে তাকালেন। ভদ্রলোকের পাইপ আবার নিভে গেছে। তিনি আবারও পাইপ ধরাতে ব্যস্ত হয়ে পড়েছেন। পাইপ ধরাবার পর লম্বা করে ধোঁয়া ছেড়ে বিনুর দিকে তাকিয়ে কি একটা বলতে গিয়েও বললেন না। উঠে হল ঘরের দিকে গেলেন। বিনু আবার ঘড়ি দেখল, এখনও 8টা বাজে। ঘড়িটা কি নষ্ট হয়ে গেছে? মঞ্জু আঙ্কেল ফিরে আসছেন। তার হাতে পেটমোটা লম্বা একটা গ্লাস, গ্লাসে লেবুর টুকরো ভাসছে। বিনু শিউরে উঠল। ভদ্রলোকের হাতে কি মদের গ্লাস? মদ খেলে মানুষ অদ্ভুত কাণ্ড করে বলে সে শুনেছে। মদ খাবার এক পর্যায়ে সবাই বমি করে, ইনিও নিশ্চয়ই করবেন। উনি কি করবেন কে জানে। এত কাছ থেকে সে কখনো কাউকে মদ খেতে দেখেওনি। ভদ্রলোক একেবারে তার সামনে বসে আছেন। বিনু। জি। মনিকার সব জন্মদিনে আমি থাকি, তোমাকে এই প্রথম দেখলাম। মনিকার সব জন্মদিনে আমাকে নতুন নতুন ফান আইডিয়া বের করতে হয়। আই এম রানিং আউট অফ আইডিয়াস। আমি মনিকাকে বলেছি এই শেষ, আর আমার কাছে আইডিয়ার জন্য আসবে না। এবারের ফান আইডিয়াটি কি তুমি জানো? না। তোমাকে দেখে আমারও মনে হচ্ছে তুমি জানো না। সুইমিং পুলে গোসলের কথা তোমাকে বলেনি? বলেছে। ও, তাহলে তো তুমি জানো। আইডিয়া আমার দেয়া। আমি নিম্ফ সাজার আইডিয়া দিয়েছি। নিম্ফ কি জানো? জি না। নিম্ফ হচ্ছে পরী, যারা জলকেলি করতে ভালোবাসে।
জলকন্যা। আমি বলেছি আজ পূর্ণিমা রাত আছে, গভীর রাতে তোমরা সব বান্ধবীরা মিলে সুইমিং পুলে নেমে যাবে। ছাদের সব বাতি থাকবে নেভানো, চাঁদের আলো পড়বে সুইমিং পুলের পানিতে, দূরে বাজবে সিম্ফনি, মুনলিট সোনাটা। পানিতে ভেসে বেড়াবে একদল জলকন্যা, এ ওর গায়ে পানি ছিটাবে, খিলখিল করে হাসবে। যাদের গায়ে কোনো কাপড় থাকবে না, কারণ জলকন্যাদের গায়ে কাপড় থাকে না, তাদের নগ্ন শরীরে চকচক করবে চাঁদের আলো। অসাধারণ একটা দৃশ্য, তাই না? কবিতা শুনবে? বিনু না বলার আগেই ভদ্রলোক ভারী গলায় আবৃত্তি শুরু করলেন। বিনু কাঠ হয়ে বসে রইল। মদ খেয়ে ভদ্রলোককে একেবারে মাতাল হয়ে গেছেন। বিনু এত কাছ থেকে ওকে মদ খেতে দেখেননি। অনেক দূর থেকে একবার দেখেছে, যশোরের মঞ্জুর খালার বাড়িতে গিয়েছিল। রাত 11টার দিকে শুনে ছাদে হইচই হচ্ছে। মঞ্জু খালা কার সঙ্গে যেন খুব রাগারাগি করছেন, কান্নাকাটিও করছেন। সে মঞ্জু খালার মেয়েকে জিজ্ঞাসা করল, কি হচ্ছে রে? সে বেশ স্বাভাবিক গলায় বলল, বাবা মদ খাচ্ছে, তাই মা চেঁচামেচি করছে। বিনু আঁতকে উঠল, কি সর্বনাশ! সে কৌতূহল সামলাতে পারেনি, চুপি চুপি ছাদে দেখতে গিয়েছিল। ছাদ তখন খোলা ছিলেন না। মেজো খালু সাহেব একা একা গ্লাস আর সবুজ রঙের একটা বোতল নিয়ে বসেছিলেন। বোতলটার রং কালো হতে পারে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না। সে ভেবেছিল আড়াল থেকে এক নজর দেখে চলে আসবে, কিন্তু খালু সাহেব তাকে দেখে ফেললেন এবং অত্যন্ত মিষ্টি গলায় ডাকলেন, কে বিনুমা, আয় আয়। ছাদে খুব সুন্দর গোলাপের বাগান করেছি, বাগান দেখে যা। তোর মুখটা এমন শুকনো কেন রে মা? মঞ্জু আঙ্কেলও খুব সুন্দর করে কথা বলছেন। মদ খেলে লোকজন হয়তো সুন্দর করে কথা বলে, তবে ভয়ঙ্কর কথা বলে। এই ভদ্রলোক হয়তো জানেনও না তিনি কি ভয়ঙ্কর কথা বলছেন। নগ্ন শরীরে চকচক করবে চাঁদের আলো, কি ভয়ঙ্কর কথা! মঞ্জু আঙ্কেল হাসি মুখে তাকিয়ে আছেন। তিনি পাইপে টান দিতে দিতে বললেন, একদল রূপবতী তরুণী নগ্ন হয়ে সাঁতার কাটবে ভাবতেই ভালো লাগছে। ভিডিও করে রাখলে ভালো হতো। এটাতে মনিকা রাজি হচ্ছে না, দেখি রাজি করানো যায় কিনা। আজ থেকে 20 বছর পর যখন তোমরা ওই লোলচর্ম বুড়ি হয়ে যাবে, তখন এই ভিডিও দেখে খুব ভালো লাগবে। মনিকার বন্ধুরা আসতে শুরু করেছে। এদের কাউকে বিনু চিনতে পারছে না। বিনু যেমন ওদের অবাক হয়ে দেখছে, ওরাও বিনুকে অবাক হয়ে দেখছে। একটা অদ্ভুত পোশাক পরা মেয়ে ঘরে ঢুকেই বলল, আমাদের জলকন্যা সাজার প্রোগ্রাম ঠিক আছে তো? বিনু আবার ঘড়ি দেখল, 8টা বাজে। তার ঘড়ি কি নষ্ট? এই প্রথম তার মনে হলো সে ভুল করেছে, খুব বড় ভুল করেছে। রাত কত বিনু জানে না, তার ঘড়িতে 8টা বেজে আছে। তবে রাত যে অনেক, এ ব্যাপারে সে নিশ্চিত। সে এখন মনিকাদের ছাদের একটা বাথরুমের দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে। জীবনে এত সুন্দর বাথরুম সে দেখেনি, কোনোদিন হয়তো দেখবেও না। ধবধবে সাদা বিশাল একটা ঘর। সেই ঘরে নীল বাথটাব, নীল কমোড, নীল বেসিন, বাথরুমে নানান মাপের তোয়ালে, সেগুলোর রঙও নীল। আর কি বিশাল একটা আয়না! নিজেকে পুরোপুরি দেখতে হলে এরকম একটা আয়না লাগে। মনিকার সব বান্ধবী সুইমিং পুলে নেমে গেছে। সুইমিং পুলে নামার আগে নাকি খুব ভালো করে গায়ে সাবান মেখে গোসল করে নিতে হয়। অন্যরা তাই করেছে, সে শুধু বাকি। সেও কি অন্যদের মতো করবে? না দরজা বন্ধ করে বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে? মনিকা তাকে বলেছে, আমাদের জলকন্যা সাজার ব্যাপারটা যদি তোমার ভালো না লাগে, তোমাকে জলকন্যা সাজতে হবে না। তুমি আমার ঘরে বসে ভিসিআরের ছবি দেখো কিংবা গল্পের বই পড়ো। মঞ্জু আঙ্কেল থাকবেন, তার সঙ্গে গল্পও করতে পারো। আর তুমি যদি বাসায় চলে যেতে চাও তাও করতে পারো। আমাদের ড্রাইভার আছে, ও তোমাকে নামিয়ে দিয়ে আসবে। রাত অবশ্য অনেক বেশি হয়ে গেছে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এনজয় করছো না। তোমাকে কি নামিয়ে দিয়ে আসবে? বিনু বলল না, অথচ সে হ্যাঁ বলতে চেয়েছিল। তার মাথা বোধহয় এলোমেলো হয়ে গেছে। সে জলকন্যা সাজতে চায় না, অথচ সে বাথরুমে দাঁড়িয়ে আছে। বাইরে বাজনা বাজছে। বাজনাটা কি সুন্দর, কি আশ্চর্য সুন্দর! মনিকার বান্ধবীদের খিলখিল হাসির শব্দ আসছে। এরা বোধহয় একজন আরেকজনের গায়ে পানি ছিটাচ্ছে। এদের এই আশ্চর্য জীবনের সঙ্গে তার কোনো যোগ নেই। এই বাড়ির ছাদে যে চাঁদ উঠেছে, সেই চাঁদ তাদের বাড়ির ছাদে কখনো ওঠে না। মনিকাদের ছাদে পা দিয়েই চাঁদটার দিকে তাকিয়ে কি যে অদ্ভুত অন্যরকম লাগলো। বিনু কাঁদছে। কাঁদতে কাঁদতেই সে তার গায়ের কাপড় খুলছে। সে জলকন্যা সাজছে। এখন পড়ে শোনাচ্ছি এই বইয়ের পরবর্তী গল্প, সংসার। মজিদের বয়স 4.5 বছর। এই বয়সে সে তার বাবার প্রতিভার একজন মুগ্ধ সমজদার। আজ তার মুগ্ধতা আকাশ স্পর্শ করেছে, কারণ তার বাবা কুদ্দুস মিয়া তাকে একটা ইঁদুর ধরে দিয়েছে। শুধু ধরে দেয়নি, ইঁদুর নিয়ে সে যেন মজা করতে পারে সেই ব্যবস্থাও করেছে। লাল সুতা দিয়ে ইঁদুরের লেজ বাঁধা। সুতা ছেড়ে দিলে ইঁদুর কুটকুট করে হাঁটতে থাকে। সুতা টেনে ইঁদুর কাছে আনা যায়।
মজিদ তার 4.5 বছরের ক্ষুদ্র জীবনে অনেক বিস্ময়কর জিনিস তার বাবার কাছ থেকে উপহার পেয়েছে। এমন বিস্ময়কর কিছু পায়নি। ইঁদুরের সুতা ধরে আনন্দে তার প্রায় কান্না পেয়ে গেল। কুদ্দুস মিয়া পুত্রের আনন্দ কিছুক্ষণ দেখল, তারপর উদাস ভঙ্গিতে একটা বিড়ি ধরালো। 3টি মাত্র বিড়ি আজ তার সারাদিনের সম্বল। দিন সবে শুরু হয়েছে, এর মধ্যে একটা অকারণে খরচ করে ফেলা নিতান্তই বেকুবি। তারপরেও কুদ্দুস মিয়া বেকুবিটা করল, কারণ ছেলের আনন্দিত মুখ দেখে তার মনটা উদাস হয়েছে। মন উদাস হলে বিড়ি সিগারেট টানতে ইচ্ছা করে। মজিদ তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, ইন্দুর কামড় দেয়? কুদ্দুস মিয়া না সূচক মাথা নাড়ল। ছেলের সঙ্গে সে কথাবার্তা খুব কম বলে। ছেলে মেয়েদের সঙ্গে কথা কম বলাই নিয়ম। বেশি কথা বললে প্রশ্রয় দেওয়া হয়। প্রশ্রয় দেওয়া ঠিক না, প্রশ্রয় পেলে ভয় ভক্তি কমে যায়। কুদ্দুস মিয়ার ধারণা ছেলে মেয়ে মানুষ করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো তাদের দিকে একেবারেই নজর না দেয়া, অকারণে কথা না বলা, কিছুতেই যেন বাবার ভালোবাসা এরা টের না পায়। ভালোবাসা প্রকাশ করার জিনিস নয়, ভালোবাসা গোপন রাখার জিনিস। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। এই যে মজিদ ইঁদুর নিয়ে খেলছে, খেলাটা দেখতে তার ভালো লাগছে। সেই ভালো লাগা পুত্রের টের পাওয়া খুবই ভুল হবে। কাজেই সে আকাশের দিকে তাকিয়ে বিড়ি টানতে লাগলো। তার এই ঘর থেকে আকাশ দেখা যায়, এটাও এক আনন্দের কথা। তবে এটাকে ঘর বলা ঠিক হচ্ছে না, পাইপ ঘর বলা যায়। 1 মাসের উপর হলো তারা উঠে এসেছে সিওয়ারেজ পাইপে। শুরুতে কুদ্দুসের কঠিন আপত্তি ছিল, পাইপের ভেতর মানুষ থাকে, রাতে ঘুমের মধ্যে পাইপ গড়াতে শুরু করলে তখন? তার ইচ্ছা ছিল মনোয়ারার সঙ্গে সে একটা কঠিন ঝগড়া করে শেষ পর্যন্ত ঝগড়াটা করল না। ছেলেমেয়ের সঙ্গে ঝগড়া করে ফায়দা কি? এরাও যুক্তি বোঝে না। আল্লাহ পাক যুক্তি বোঝার ক্ষমতা এদের দেননি। তাছাড়া মনোয়ারা সংসারের জন্য খেটে মরছে, তার সামান্য কথা শুনলে সে যদি খুশি হয় হোক। মানুষকে খুশি করার মধ্যেও সওয়াব আছে। মিরপুর ইলেকট্রিক সাব অফিসের মাঠে জমা করে রাখা গোটা 15 পাইপের মধ্যে একটার দখল তারা নিয়েছে। পাইপগুলো দূর থেকে যত ছোট মনে হয়, আসলে তত ছোট না। ঝড় বৃষ্টির সময় বড়ই আরাম। বৃষ্টির একটা ফোঁটাও ভিতরে আসে না। পাইপের 2 মাথা পলিথিন দিয়ে ঢেকে দিলেই হলো। সবচেয়ে বড় সুবিধা, মশার যন্ত্রণা নেই। প্রথম 2 রাত ঘুমাতে একটু কষ্ট হয়েছিল, দমবন্ধ লাগছিল। মনোয়ারাকে সে একসময় বলেই ফেলল, ও বউ, মনে হইতেছে কবরের ভিতরে শুয়ে আসি। মনকের না কেরাইসা সওয়াল জবাব শুরু করব। মনোয়ারা জবাব দেয়নি। স্বামীর অধিকাংশ কথা সে কোনো জবাব দেয় না। এটা এক ধরনের বেয়াদবি। রোজ হাসরে মনোয়ারা এই বেয়াদবির কারণে বিপদে পড়বে। কুদ্দুস ঠিক করে রেখেছে সুযোগ সুবিধা মতো বিষয়টা সেই স্ত্রীকে বুঝিয়ে বলবে। সেরকম সুযোগ সুবিধা হচ্ছে না। মনোয়ারার মেজাজ খুবই খারাপ যাচ্ছে। মনোয়ারা কোনো জবাব না দিলেও মজিদ উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করে, মনকের নাকের কে বাপজান? কুদ্দুস পুত্রের কৌতূহলে আনন্দিত হয়। মানকের নাকের এর সওয়াল জবাব বিশদভাবে বলতে চায়। এরা হইল আল্লাহ পাকের 2 ফেরেস্তা। এর আয়সা প্রথমে বলে তোমার রব কে, তারপরে বলে কে তোমার রসুল, তারপরে বলে ওই চুপ করে ঘুম যান, দিক করেন না, বলে উঠল মনোয়ারা। এটাও আদবের বের খেলাপ। স্বামীকে ধমক। স্বামী বড়ই আদবের জিনিস, তাকে ধমক দেওয়া যায় না। এর জন্যও রোজ হাসরে মনোয়ারার জটিল সুবিধা হবে। মনোয়ারার ধমকে কুদ্দুস খানিকটা উদাস হয়, তবে বিচলিত হয় না। যে সংসারের জন্য এত খাটাখাটি করে তার কিছু ভুল ত্রুটির ক্ষমার চোখে দেখা যায়। এই যে থাকার জন্য পাইপ সংসার পেতেছে, মনোয়ারার জন্যই সম্ভব হয়েছে। এইসব খোঁজখবর সেই রাখে। গত শীতে মিউনিসিপ্যালিটি থেকে কিছু কম্বল দেওয়া হয়েছে। সংখ্যায় অতি অল্প। মনোয়ারা সেই কম্বল 2টা জোগাড় করে ফেলল। অবিশ্বাস্য ব্যাপার। একটা তারা বিক্রি করেছে 42 টাকায়, দর ভালো পেয়েছে। অনেকে 20-25 টাকায় বিক্রি করেছে। সেই টাকা জমা আছে, একদিন রিক্সা কেনা হবে। মনোয়ারার ধারণা তাদের একটা নিজস্ব রিক্সা থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মেয়ে ছেলে যে কী পরিমাণ নির্বোধ হয়, এটা তার একটা প্রমাণ। রিক্সা চালানোর শক্তি কি তার আছে? একটা পা বলতে গেলে অবশ। সে যে দিন রাত ঘরে বসে থাকে, অকারণে থাকে না, উপায় নেই বলেই থাকে। কোনো কারণে পা ঠিক হলেও ঢাকা শহরে মোটর গাড়ির যে উৎপাত, এর মধ্যে রিক্সা চালানো সহজ কথা? জীবন মৃত্যুর ব্যাপার। বেবি ট্যাক্সি হলে ভিন্ন কথা ছিল। কলের ইঞ্জিন, চালিয়ে আরাম, চালানোর মধ্যে একটা ইজ্জত আছে। রিক্সাওয়ালাকে সবাই তুই তুমি করে, বেবি ট্যাক্সিওয়ালাকে বলে আপনি করে। ইজ্জত ছোট করে দেখার কোনো বিষয় না। কুদ্দুস অবশ্য এখনও কিছু বলছে না। সময় হোক, সময় হলেও বলবে। রাগারাগি চিৎকার করবে না। মেয়ে ছেলে অবলা প্রাণী, এদের সঙ্গে রাগারাগি করা যায় না, বুঝিয়ে বলতে হয়। তবে কুদ্দুসের ধারণা বুঝিয়ে বলারও দরকার হবে না। রিক্সার টাকা জমানো তো সহজ কথা না। বিপদ আপদের কি কোনো শেষ আছে? হুট করে একটা বিপদ আসবে, খরচ করো টাকা। গত ভাদ্র মাসে যেরকম বিপদ এসে ঘাড়ের উপর পড়লো, মনে হলো এখনও গায়ের লোম খাড়া হয়ে যায়। তারা তখন পাকা দালানে মোটামুটি সুখেই ছিল। কল্যাণপুরে 8তলা দালান হচ্ছিল। কী কারণে কয়েক বছর ধরে কাজ বন্ধ হয়ে আছে। ওই বাড়ির বিভিন্ন ঘর তাদের মতো মানুষরা সেলামি দিয়ে ভাড়া নিয়ে থাকে।
তারাও 200 টাকা সেলামি দিয়ে 4 তলায় উঠে গেল। সিঁড়িতে রেলিং নাই, এটাই সমস্যা। অন্ধকারে উঠতে নামতে ভয় ভয় লাগে। পরিবেশও খুব খারাপ, আজে বাজে মেয়ে ছেলে থাকে, রাত দুপুরে হুল্লোড়। এইসব জায়গায় সংসার করা ঠিক না। তারপরেও ছিল, উপায় কি? তখন বড় মেয়েটা পড়ল অসুখে, কথা নাই বার্তা নাই, আকাশ পাতাল জ্বর। তবে চিকিৎসার ত্রুটি হয়নি। মনোয়ারা তার জমানো টাকার প্রতিটি পয়সাই খরচ করেছে। আজে বাজে মেয়ে যে কয়টা ছিল তারাও সাহায্য করেছে। মেয়েটার মৃত্যুর পর আজে বাজে মেয়েগুলো গলা ফাটিয়ে কেঁদেছে। রোজ হাসর এই মেয়েগুলোর বিচার হবে, তখন কারোর সুপারিশ কাজে লাগবে না। যদি কাজে লাগতো তাহলে অবশ্যই কুদ্দুস সুপারিশ করত। আল্লাহ পাককে বলতো, ইয়া পরওয়ারদিগার, ইয়া গফুরুর রহিম, তুমি এই মেয়েগুলারে ক্ষমা করে দিও। এরা অভাবে পড়ে মহান অন্যায় করেছে, এই অভাব তোমারই দেয়া। তুমি অবশ্য পরীক্ষা করার জন্যই অভাব দিয়েছ। এরা তোমার জটিল পরীক্ষায় পাশ করতে পারেনি, কিন্তু মেয়েগুলার অন্তর ভালো ছিল। বড় মেয়েটার কথা কুদ্দুসের প্রায়ই মনে হয়। তখন মনটা উদাস হয়। মেয়েটা বড় সুন্দর ছিল, ছবি দেখার পোকা ছিল, সবসময় ঘ্যান ঘ্যান করত। বাপজান ছবি দেখব। ছবি দেখা বিরাট খরচান্ত ব্যাপার। তাছাড়া মনোয়ারা পছন্দ করে না। লুকিয়ে লুকিয়ে কয়েকবার মেয়েকে ছবি দেখিয়ে নিয়ে এসেছে। ছবির মধ্যে শিক্ষণীয় কিচ্ছু নেই, টাকা নষ্ট। তারপরেও শিশুর আবদার বলে কথা। শিশুদের প্রশ্রয় দিতে নাই, কিন্তু তাদের দু একটা আবদার রাখতে হয়। এই বিষয়েও নবীজির নির্দেশ আছে। নবীজি শিশুদের স্নেহ করার জন্য কঠিন নির্দেশ দিয়ে গেছেন। নবীজি বলেছেন, যে শিশুদের স্নেহ করে না সে আমার উম্মত। কুদ্দুস নবীজির নির্দেশ মেনে মেয়েটাকে স্নেহ করেছে। প্রয়োজনের বেশি করেছে, করা উচিত হয়নি। আর একটু কম স্নেহ করলে তার মৃত্যুতে কষ্ট কম হতো। তবে আল্লাহ পাকের হিসেব ঠিক আছে, মেয়েটা বেশি সুন্দর ছিল। বড় হলে মেয়েকে নিয়ে বিপদ হতো। স্নেহ দেখানোতে বিপদ আছে বলেই মজিদকে সে স্নেহ কম দেখাচ্ছে। ইঁদুরের বাচ্চা ধরে দিয়েছে, এতে অনেকখানি স্নেহ দেখানো হয়ে গেছে। কোনো এক ফাঁকে একটা ধমক দিয়ে স্নেহ কমিয়ে দিতে হবে। বাপজান, ইন্দুর কি খায়? যা পায় খায়। চিরা, গুড়, মুড়ি, কাগজ, লোহা খায় না এমন জিনিস নাই। ইন্দুর আর ছাগল দুজনেই এক পদের খাওয়ানো উস্তাদ। মজিদ চোখ বড় বড় করে বাবার কথা শুনে। এত বড় ভালো লাগে কুদ্দুসের। মনোয়ারা আজকাল আর তার কথা শুনে না। কিছু বলতে গেলে বলে, চুপ যান। কুদ্দুসের কথা বলতে ইচ্ছা করে। সংসার ধর্ম করতে হলে কথা বলতে হয়। কথার মধ্যেই থাকে ভাব ভালোবাসা। কথা না থাকলে ভাব ভালোবাসা আসবে কিভাবে? মনোয়ারা সহজ সত্য বোঝে না। তার শুধু রোজগারের চিন্তা। পথের ফকির হওয়ার মধ্যেও আনন্দ আছে। আমাদের নবীজিও বলতে গেলে পথের ফকির ছিলেন। বাপজান, ইন্দুরটার খিদা লাগছে। তোর নিজের লাগছে? মজিদ লাজুক ভঙ্গিতে হাসে। কুদ্দুসের বড়ই মায়া লাগে। তোর মা আসুক, ব্যবস্থা হইব। খিদের কথায় কুদ্দুস নিজেও খানিকটা অস্থির বোধ করে। তার নিজেরও খিদে হচ্ছে, প্রবলভাবে হচ্ছে। ঘরে খানিকটা চিরা ছিল, দুপুরে ভিজিয়ে মজিদকে দেয়া হয়েছে। কুদ্দুসের ধারণা ছিল মজিদ খানিকটা হলেও বাবার জন্য রেখে দেবে, তা রাখেনি। বড় মেয়েটা বেঁচে থাকলে অবশ্যই রাখত। মায়ের জাত তো, চারদিকে নজর না করে এরা খেতে পারে না। এটাও আল্লাহ পাকের হুকুমে হয়। আল্লাহ পাকের সব দিকে খুব কঠিন নজর। খিদা লাগছে বাপজান। একবার তো শুনছি, এক কথা 100 বার বলো না, ফায়দা নাই, দিক করিস না। মজিদ চুপ করে যায়। ইঁদুরের বাচ্চা নিয়ে খেলে, সুতা ধরে ঝুলিয়ে রাখে। ক্ষুদ্র প্রাণীটা ছটফট করে। মজিদ তাতে মজা পায়। কুদ্দুস আরেকটা বিড়ি ধরায়। বিড়িটা ধরায় খিদা কমানোর জন্য। বিড়ি সিগারেটের ধোঁয়া খিদার জন্য বড় উপকারী। তার মনে ক্ষীণ সন্দেহ হয়, মনোয়ারা যদি খালি হাতে আসে কী উপায় হবে? জমানো টাকা সে খরচ করবে না, বড়ই কঠিন মেয়ে। এই টাকায় সে রিক্সা কিনবে, কে চালাবে তার রিক্সা? কিছুই বলা যায় না। হয়তো সে নিজেই চালাবে। বড়ই কঠিন মেয়ে, তার অসাধ্যে কিছুই নেই। মেয়েটার এখন কিছুটা মাথা খারাপের মতো হয়ে গেছে। রোজগারের কোনো পথ দেখছে না। কুদ্দুসকে সে কিছু বলে না, কিন্তু সে বুঝতে পারে। মনোয়ারা রাত 9টার দিকে ফিরল। মনোয়ারাকে দেখে কুদ্দুসের বুক ধক করে উঠল। কারণ মনোয়ারার পেছনে ভদ্রলোক কিসিমের এক লোক, পরনে পায়জামা পাঞ্জাবি, হাতে রুমাল, নাকে চেপে ধরেছে। সেই লোক সন্দেহজনক দৃষ্টিতে এদিক ওদিক দেখছে, খুক খুক করে কাশছে। এই দৃষ্টি, এই কাশি, নাকে চেপে ধরা এই রুমাল কুদ্দুস চিনে। সে বড় বিষণ্ণ বোধ করে। কুদ্দুস দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বেহেশতে তার একটা সুন্দর সংসার হবে এটা সে ধরেই নিয়েছিল। মজিদ, শরীফা আর তার স্ত্রী মনোয়ারাকে নিয়ে অতি সুন্দর সংসার। সেখানে ছবিঘর থাকলে মেয়েটাকে রোজ ছবিঘরে নিয়ে যেত। রাতে খাওয়া দাওয়ার পর 4 জনে মিলে দাওয়াত বসে গল্পগুজব। বেহেশতে নিশ্চয়ই চাঁদনি আছে। চাঁদনি বছরে গল্পগুজবের মজাই অন্য। এখন মনে হচ্ছে বেহেশতের এই সংসারে মনোয়ারার স্থান হবে না। রোজ হাসরে মনোয়ারা কঠিন বিপদে পড়বে। স্বামীর সুপারিশ সেদিন গ্রাহ্য হবে না। গ্রাহ্য হলে সে অবশ্যই বলতো, আল্লাহ পাক,
এই মেয়ে তার সংসার বড় ভালোবাসে। সে যা করেছে সংসার টিকিয়ে রাখার জন্যই করেছে। স্বামী হয়ে আমি তাকে ক্ষমা করেছি, তুমিও তাকে ক্ষমা করে দিও। মনোয়ারা কুদ্দুসের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, আপনি মসজিদের লই একটু ঘুরে আহেন। কুদ্দুস মসজিদকে কোলে তুলে নিল। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মনোয়ারা। তার দিকে তাকিয়ে বড় মায়া লাগে কুদ্দুসের। মসজিদের হাতে ধরা সুতার মাথায় ইঁদুর ঝুলতে থাকে। মানুষের নিষ্ঠুরতায় সেই ইঁদুর বড়ই কাতর বোধ করে। এখন পড়ে শোনাচ্ছি এই বইয়ের পরবর্তী গল্প, ব্যাধি। ভদ্রলোকের নাম রকিবউদ্দিন ভূঁইয়া। ভূঁইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। কোটিপতি কিংবা কোটিপতির উপরে যদি কোনো পতি থাকে সেই পতি। ভদ্রলোকের সঙ্গে কোথায় পরিচয় হয়েছিল মনে নেই। কোনো পার্টি টার্টি হবে। এই জাতীয় লোকদের সঙ্গে পার্টি ছাড়া দেখা হয় না। ভদ্রলোক বিনয়ী, কথা বলেন সুন্দর করে। তারপরও তাকে আমার পছন্দ হয়নি। অসম্ভব বিত্তবান। মানুষদের ভেতর চাপা অহংকার থাকে। তাদের বিনয়, ভদ্র ব্যবহার, সুন্দর কথাবার্তাতেও সেই অহংকার ঢাকা পড়ে না। নাটকের আবহ সঙ্গীতের মতো তাদের অহংকার সঙ্গীত সবসময় বাঁচতে থাকে। এই জাতীয় লোকদের আমি দ্রুত ভুলে যেতে চেষ্টা করি। রকিবউদ্দিন ভূঁইয়াকে আমি সম্ভবত সেই কারণেই ভুলে গিয়েছিলাম। চিটাগং নিউ মার্কেটের দোতলায় তার সঙ্গে দেখা হলো। আমি তাকে চিনতে পারলাম না। তিনি খানিকটা বিস্ময়ের সঙ্গে বললেন, চিনতে পারছেন না? আমি রকিবউদ্দিন ভূঁইয়া। ঠিক মনে করতে পারছি না। হোটেল শেরাটনে দীর্ঘ সময় আপনার সঙ্গে কথা বলেছি। ও আচ্ছা আচ্ছা, এখন চিনতে পারছেন না? জি না, আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। মনে হয় আলজেমিয়ার ডিজিজ হয়েছে। অতি পরিচিত কাউকে দেখলেও চিনতে পারি না। ওই দিন আমি বেগুনি রঙের একটা টাই পরেছিলাম। আপনি বলেছিলেন টাইটার রঙটা তো খুব সুন্দর। এখন মনে পড়েছে, আপনি ভূঁইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। ভদ্রলোক হাসলেন। তাকে খুব আনন্দিত মনে হলো। তাকে চিনতে পারছিলাম না, এই অপমান তিনি বোধহয় সহ্য করতে পারছিলেন না। ইনি বোধহয় ধরেই নিয়েছিলেন একবার যাদের সঙ্গে তার পরিচয় হবে তারা ইহজীবন তাকে ভুলবে না। দেখা হওয়া মাত্র আরে রকিব ভাই বলে ছুটে আসবে। ভদ্রলোক হাসতে হাসতে বললেন, আমি ওই বেগুনি টাইটা আলাদা করে রেখেছি। আমার স্ত্রীকে বলেছি হুমায়ুন ভাই এই টাইটা পছন্দ করেছেন। বিশেষ বিশেষ অনুষ্ঠান ছাড়া আমি এই টাই আর পরব না। ও আচ্ছা। আমার ও আচ্ছাতে খুব যে আনন্দ প্রকাশিত হলো তা না। আপনার সঙ্গে এইভাবে দেখা হয়ে যাবে জানলে বেগুনি টাইটা আমি পরে আসতাম। ও আচ্ছা। এছাড়া আর কী বলবো ভেবে পাচ্ছিলাম না। ভদ্রলোকের হাত থেকে উদ্ধার পাওয়া আমার বিশেষ প্রয়োজন। রাত 11টায় তুর্না নিশিথায় ঢাকা যাব। এখন বাজছে 9:30। রাতের খাওয়া এখনও হয়নি। নিরিবিলি ধরনের কোনো হোটেলে খুঁজে বের করতে হবে। চিটাগাংয়ে টোটেলগুলি কোন অঞ্চলে তাও জানি না। রকিব হাসান বললেন, চিটাগাংয়ে কি কোনো কাজে এসেছিলেন? হ্যাঁ। মনে মনে ভদ্রলোকের কথায় বিরক্ত হলাম। অকাজে নিশ্চয়ই কেউ ঢাকা চিটাগাং করে না। অকারণ প্রশ্ন করার মানে কি? ঢাকা কবে ফিরবেন? আজই ফিরব। তুর্না নিশিথায়? জি। আমি কি আপনার কাছে একটা প্রস্তাব রাখতে পারি? রাখুন। আমিও আজ ঢাকায় ফিরছি, বাই রোড। রাত 11টার দিকে রওনা হব। আমার সঙ্গে চলুন, গল্প করতে করতে যাব। না। এখন ঢাকা চিটাগং হাইওয়ে এত সুন্দর হয়েছে, যত সুন্দরই হোক আমি ঠিক করেছি ট্রেনে যাব। নতুন একটা লাক্সারি মাইক্রোবাস কিনেছি, ডাবল এসি, রিভলভিং সিটস, গাড়িতেই ফ্রিজ, টিভি। আপনাকে গাড়িটায় চড়াতে পারলে অন্য আরেক সময় আপনার গাড়িতে চড়ব। দয়া করে এই বিষয়ে আর কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ভদ্রলোকের স্বভাব চীনের জোকরের মতো, যা ধরেন ছাড়েন না। তার হাত থেকে নিস্তার পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। যেভাবে চেপে ধরেছিলেন তাতে মনে হয়েছিল ছাড়া পাবো না, তার সঙ্গেই যেতে হয়। এবং সারা পথ শুনতে হবে জীবনের শুরুতে তিনি কেমন দরিদ্র ছিলেন, পরে কি করে বিত্ত সঞ্চয় করলেন। বিত্তবানরা এই জাতীয় গল্প অন্যদের শুনিয়ে খুব আরাম পায়। যারা পায় ধৈর্য করে শোনে, তারা যা পায় তার নাম নির্যাতন। সাত করে নির্যাতনের ভিতর দিয়ে যাবার কোনো অর্থ হয় না। অন্যের অভাবের গল্প শুনতে যেমন ভালো লাগে না, অন্যের বিত্তের গল্প শুনতেও ভালো লাগে না। রকিবউদ্দিন ভূঁইয়া সাহেবের ক্ষমতা আমি ছোট করে দেখেছিলাম। তিনি যে কী পরিমাণ কলকাঠি নাড়তে পারেন সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তিনি কলকাঠি নাড়লেন। ট্রেনে উঠে দেখি ঠিক আমার টিকিটই ডাবল ইস্যু হয়েছে। অচেনা এক লোক আমার সিটে কম্বল গায়ে শুয়ে আছে। কম্পার্টমেন্টের অ্যাটেন্ডেন্টের সঙ্গে কথা বলতে গেলাম। সে হাই তুলতে তুলতে বিরস গলায় বলল, স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেন, আমার কিচ্ছু করার নেই। টিকিট তো আর আমি ইস্যু করি নাই। ট্রেন থেকে নেমে দেখি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রকিব সাহেব সিগারেট টানছেন।
আমাকে দেখে এগিয়ে এলেন। আমি বললাম, আপনি এখানে? আপনাকে সি অফ করতে এসেছিলাম। সমস্যা কি? আমি সমস্যার কথা বললাম। তিনি বললেন, চলুন যাই স্টেশন মাস্টারের কাছে। মগের মুল্লুক নাকি? টিকিট ডাবল ইস্যু হবে, ছেলে খেলা। স্টেশন মাস্টারের সঙ্গে দেন দরবার করতে করতে ট্রেন ছেড়ে দিল। বাধ্য হয়ে আমাকে রকিব সাহেবের মাইক্রোবাসে উঠতে হলো। মাইক্রোবাস ছাড়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো ট্রেনের পুরো ব্যাপারটা ভদ্রলোকের সাজানো। ডবল টিকিট তার কারণেই ইস্যু হয়েছে। তিনি আমাকে তার মাইক্রোবাসে নিয়ে যেতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত তাই করেছেন। আমার মনটাই খারাপ হয়ে গেল। রকিব সাহেব। জি? ট্রেনের পুরো ব্যাপারটা আপনার সাজানো, তাই না? জি। এটা কেন করলেন? আপনাকে একটা গল্প বলতে চাচ্ছিলাম, সুযোগ পাচ্ছিলাম না, কাজেই সুযোগ তৈরি করে নিয়েছি। আমার ধারণা আপনি আমার উপর খুব রাগ করেছেন, হয়তোবা কিছুটা ঘৃণাও বোধ করেছেন। তারপরেও আপনাকে গল্পটা শোনাবো। কী গল্প? কীভাবে পথের ফকির থেকে কোটিপতি হলেন সেই গল্প? জি না, সেই গল্প আমি কারো সঙ্গেই করি না। আমাকে যে গল্প করতে যাচ্ছেন সেটা কি সবার সঙ্গেই করেন? জি না, আমার স্ত্রীকে বলার চেষ্টা করেছিলাম, সে পুরো গল্প মন দিয়ে শোনেনি। গল্পের মাঝখানে চা বানাতে গেছে, তার বান্ধবীকে টেলিফোন করেছে, ড্রাইভারকে পাঠিয়েছে ডিম কিনতে। তারপর থেকে আর কাউকে গল্পটা বলার চেষ্টা করিনি। আমি এমন একজন কাউকে চাচ্ছিলাম যে আমার গল্প মন দিয়ে শুনবে। ধরে নেওয়া যেতে পারে আপনি গল্পের প্রথম এবং হয়তোবা শেষ শ্রোতা। শুরু করুন আপনার গল্প। গাড়ি চলছে প্রায় 80 কিলোমিটার বেগে। রাস্তায় প্রচুর ট্রাফিক। রকিব সাহেব স্টিয়ারিং ধরে বসে আছেন, আমি বসেছি তার পাশে। গাড়িতে তৃতীয় ব্যক্তি নেই। আপনি কি গাড়ি চালাতে চালাতেই গল্প বলবেন? হ্যাঁ, আপনার ভয়ের কোনো কারণ নেই, আমি খুব ভালো ড্রাইভার। চোখ বন্ধ করেও গাড়ি চালাতে পারি, তারপরও সাবধানের মার নেই। আপনি সিট বেল্ট বেঁধে নিন। আমি সিট বেল্ট বাঁধলাম। আপনার বাঁ পাশের হ্যাঙ্গারে চায়ের ফ্লাস্ক ঝুলছে, আপনি চা পছন্দ করেন, সেই জন্যই নিজে দাঁড়িয়ে থেকে চা বানিয়ে এনেছি। রাকিব সাহেব সিগারেট ধরালেন, তার দুহাত স্টিয়ারিং হুইলে। এর মধ্যেই গল্প শুরু হলো। ঠোঁটে সিগারেট নিয়ে গল্প বলতে এই প্রথম কাউকে দেখছি। আমার তখন 8 বছর বয়স, 9 হতে পারে। ক্লাস 3-তে পড়ি। স্কুল গরমের ছুটি হয়েছে। আমি বাবার সঙ্গে বেড়াতে যাচ্ছি বরিশাল। আমার বাবা দরিদ্র মানুষ ছিলেন, কিন্তু তার নেশা ছিল ঘুরে বেড়ানো। বাংলাদেশের হেনেও জায়গা নেই যে তিনি না গিয়েছেন। বাবা একা বেরোতেই পছন্দ করতেন। মাঝে মাঝে আমি এবং আমার বড় ভাই তাকে এমনভাবে চেপে ধরতাম যে আমাদের সঙ্গে না নিয়ে তার উপায় থাকতো না। বাবার সঙ্গে যাবার সুযোগ বেশিরভাগ সময়ই আমার বড় ভাইয়ের ঘটত। বাবা আমাকে সঙ্গে নিতে চাইতেন না, কারণ ছোটবেলায় বেশিরভাগ সময়ই আমি অসুস্থ থাকতাম। বাবার সঙ্গে বেড়াতে যাওয়া মানে প্রচুর হাঁটা। আমি একেবারেই হাঁটতে পারতাম না। ছেলে কোলে নিয়ে ঘুরে বেড়ানোর কোনো আনন্দ নেই, কাজেই বাবা নানান অজুহাতে আমাকে বাতিল করে দিতেন। সেবার কেন জানি নিজ থেকেই তিনি আমাকে সঙ্গে নিতে রাজি হলেন। মা ছাড়তে রাজি হলেন না। আমি মাত্র 1 সপ্তাহ জ্বর থেকে উঠেছি, শরীর খুব দুর্বল। এমন রুগ্ন অসুস্থ ছেলেকে মা ছাড়বেন না। কান্নাকাটি করে মার অনুমতি আদায় করলাম এবং এক সন্ধ্যায় হাসি মুখে বাবার হাত ধরে বরিশালে যাবার স্টিমারে উঠলাম। স্টিমারের নাম অস্ট্রিচ। বিশাল এক স্টিমার, যেন পানির ওপর ভাসমান ছোটোখাটো এক শহর। স্টিমারে করেই প্রথম আমার বাইরে কোথাও যাওয়া। আমি একেবারে অভিভূত হয়ে পড়লাম। স্টিমার ছাড়ার পর বাবা আমাকে কোলে নিয়ে ঘুরে ঘুরে সব দেখালেন। ফার্স্ট ক্লাস কেবিন, ডেক, রেস্টুরেন্ট, পানি ঘর, ইঞ্জিন ঘর। ইঞ্জিন ঘর দেখে আমি হতভম্ব। প্রকাণ্ড একটা ঘরের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত হাজার হাজার হাতুড়ির মতো কি একটা যন্ত্র তালে তালে উঠছে আর নামছে। ভয়ঙ্কর সব শব্দ। আমি ভেবে পাচ্ছি না পৃথিবীর 7ম আশ্চর্যের তালিকায় স্টিমারের ইঞ্জিন ঘরের নাম নেই কেন। এই পৃথিবীতে এর চেয়ে আশ্চর্যের আর কি হতে পারে। স্টিমারের হোটেলে রাতের খাবার খেলাম। ইলিশ মাছ, ভাত, বুটের ডাল। কি যে ভালো রান্না, শুধু খেতেই ইচ্ছা করে। ভর পেট খেয়ে ঘুম পেয়ে গেল। খাওয়ার পর বাবা বললেন, পান খাবি? মিষ্টি পান। আমি ঠোঁট লাল করে পান খেলাম। বাবা আমাকে কাঠের একটা বেঞ্চে শুইয়ে দিলেন। আমার মাথার নিচে দিলেন তার হ্যান্ডব্যাগ, গায়ের পাতলা একটা চাদর। বাবা বললেন, আরাম করে ঘুম দে, চাঁদপুর এলে ডেকে তুলব। দূর থেকে চাঁদপুর শহর দেখতে অসাধারণ লাগে। হাজার হাজার বাতি জলে, বাতির ছায়া পড়ে পানিতে। দেখলে পাগল হয়ে যাবি। চাঁদপুর আসুক, আমি ডেকে তুলব। আমি বললাম, আচ্ছা। জার্নির সময় আমার ঘুম হয় না। আমি সারাক্ষণ তোর বাসে বসে থাকবো না, চাটা খাবো, ডেকে ঘুরবো, বুঝতে পারছিস? পারছি। হঠাৎ ঘুম ভেঙে যদি দেখিস আমি পাশে নেই, তাহলে আবার ভয় পাবি না তো? না। আমি একটু পরে পরে এসে তোর খোঁজ নিয়ে যাব। আচ্ছা। তোর যদি ঘুম ভেঙে যায় এখানেই থাকবি, আমার খোঁজে বের হবি না। আমি যেখানেই থাকি তোর কাছে চলে আসবো। আচ্ছা। বেড়াতে এসে মজা পাচ্ছিস তো বাবা? পাচ্ছি।
বেশ মজা পাচ্ছিস না? অল্প মজা? বেশি মজা। বাবা মার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমি প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, ঘুম ভাঙল হইচই আর চিৎকারের শব্দে। জেগে উঠে দেখি স্টিমার থেমে আছে, খুব চেঁচামেচি হচ্ছে। আতঙ্কে অস্থির হয়ে বাবাকে খুঁজলাম, দেখি বাবা পাশে নেই। শুধু বাবা না, কেউই নেই। যে ঘরে শুয়েছিলাম সেই ঘরটা পুরো ফাঁকা। একা একা বসে থাকতে ভয় লাগছিল। বাবার নিষেধের কথা আর মনে রইল না, বের হলাম। স্টিমারের সব লোক ডেকের একদিকে ভিড় করেছে। মনে হচ্ছে সবাই একসঙ্গে কথা বলছে। লোকজনের কথাবার্তা থেকে বুঝলাম একটা বাচ্চা ডেক থেকে পানিতে পড়ে গেছে, তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তারপর শুনলাম বাচ্চা না, বয়স্ক একজন লোক। লোকটা একবার ডুবে যাচ্ছে, একবার ভাসছে। লোকটার উপর সার্চ লাইটের আলো ফেলা হয়েছে। নদীতে প্রবল স্রোত। স্রোত কেটে লোকটা আসতে পারছে না। তার কাছে মোটা দড়ি ছুঁড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, দড়ি সে পর্যন্ত যাচ্ছে না। বাতাসের ঝাপটায় অন্যদিকে চলে যাচ্ছে। কখন যে আমি নিজেই এই লোকটাকে এক নজর দেখার জন্য রেলিংয়ের কাছে চলে এসেছি এবং নদীর প্রবল স্রোতের দিকে তাকিয়ে নিজেই জানি না। কাউকে দেখা যাচ্ছে না, চারদিকে ঘন কালো পানি। শুধু যে জায়গাটায় সার্চ লাইটের আলো পড়ছে সেই জায়গাটা দেখা যাচ্ছে। সব লোক একসঙ্গে হঠাৎ চেঁচিয়ে উঠল, দেখা যায়, দেখা যায়। সার্চ লাইটের আলো সেই দিকে ঘুরে গেল। আমিও দেখলাম যে মানুষটা ডুবছে আর ভাসছে সে আর কেউ না, আমার বাবা। তখন আমার কোনো বোধশক্তি ছিল না। সিনেমার বড় পর্দার দিকে মানুষ যেভাবে তাকিয়ে থাকে আমি সেইভাবেই তাকিয়ে আছি। সিনেমার বড় পর্দায় অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটে। সেই সব ঘটনা দেখে আমার ভয় পাই, রোমাঞ্চ বোধ করি। কিন্তু সেই ভয়, সেই রোমাঞ্চ কখনোই আমাদের গভীরে প্রবেশ করে না। আমি ভয়ে কাঁপতে কাঁপতে সব দেখছি, কিন্তু সেই ভয় আমার ভেতরে ঢুকছে না। বাবা শেষবারের মতো পানির উপর মাথা ভাসিয়ে ডুবে গেলেন। ডুবে যাবার আগে আকাশ পাতাল চিৎকার করে ডাকলেন, বাবলু, বাবলু। বাবলু হচ্ছে আমার ডাকনাম। আর এই হলো আমার গল্প। আমি রকিব সাহেবের দিকে তাকালাম। তার কপাল পেয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি বড় বড় নিঃশ্বাস ফেলছেন। মাইক্রোবাস চলছে প্রায় 100 কিলোমিটার বেগে। রকিব সাহেব ট্রাক, নাইট কোচ সব একের পর এক ওভারটেক করে যাচ্ছেন, স্পিড আরও বাড়ছে। রকিব সাহেব এক হাত স্টিয়ারিং হুইলে রেখে অন্য হাতে নির্বিকার ভঙ্গিতে সিগারেট ধরাতে ধরাতে শান্ত গলায় বললেন, গল্পটা আপনার কেমন লাগলো? আপনি খুব মন দিয়ে গল্পটা শুনেছেন, আপনাকে ধন্যবাদ। গল্পের শেষটা ইন্টারেস্টিং। শেষটা হচ্ছে আমাকে অসহায় অবস্থায় রেখে বাবা মারা গেলেন। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তার মাথায় ছিলাম আমি, যে কারণে মৃত্যুর পরও তিনি আমার সঙ্গে সেটে রইলেন এবং এখনও আছেন। আপনার কথা বুঝতে পারলাম না। অবিশ্বাস্য একটা ব্যাপার, বুঝতে না পারারই কথা। বাবা সবসময় আমার আশেপাশে থাকেন। এই যে আমি গাড়ি চালাচ্ছি, তিনি কিন্তু পিছনের সিটে বসে আছেন। যতবার আমি স্পিড দিচ্ছি ততবার বলছেন, বাবলু আস্তে চালা। আপনি তা শুনতে পারছেন না, আপনার শুনতে পারার কথাও না। ব্যাপারটা কি সাইকোলজিক্যাল না? আমি জানি আপনি তাই বলবেন, যে কোনো সেন্সিবল মানুষ তাই বলবে। আমি নিজেও কিন্তু সেন্সিবল মানুষ, এবং আমি জানি আসল ঘটনাটা কি। একবার কি হলো শুনুন। জাপান থেকে যাচ্ছি লস অ্যাঞ্জেলেসে থাই এয়ারে। রাতে ডিনার শেষ করে ঘুমোতে যাব, হঠাৎ শুনি বাবার গলা। বাবা বলছেন, বাবলু সিট বেল্ট বেঁধে নে, সামনে বিপদ। সিট বেল্ট বাঁধার তখন কথা না, প্লেনের যাত্রীরা সবাই রিল্যাক্স করছে, বড় পর্দায় ছবি দেখছে। আমি বাবার কথা শুনে সিট বেল্ট বাঁধলাম। তার কিছুক্ষণের মধ্যে প্লেন ভয়াবহ এক এয়ার পকেটে পড়ল। কত যাত্রী যে সিট থেকে ছিটকে পড়ল, ভয়ঙ্কর অবস্থা। প্লেন থেকে মেডে ডিক্লেয়ার করা হয়েছিল। আপনার বাবা তাহলে বিপদ আপদে আপনাকে সতর্ক করে দেন? হ্যাঁ করেন। ভালো তো, মোটেই ভালো না। উনি আমার জীবন অতিষ্ঠ করে তুলেছেন। অতি তুচ্ছ ব্যাপারে উনি নাক গলান। একবার ব্যাংককে গিয়েছি, ব্যাংককের মাসাজ পার্লারের এত নামডাক, ভাবলাম দেখি ব্যাপারটা কি। 2000 বাদ দিয়ে টিকিট করলাম। পার্লারে ঢুকতে যাচ্ছি, হঠাৎ বাবা আমার কাঁধে হাত রেখে বললেন, বাবলু, ছি বাবা, এসব কি? মাসাজ নিয়ে চলে এলাম। 2000 বাদ চলে গেল। বাবা ছিলেন স্কুল শিক্ষক। তিনি তার স্কুল শিক্ষকের চিন্তাভাবনা নিয়ে আমাকে নিয়ন্ত্রণ করেন। আমি তার কাছ থেকে মুক্তি চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। তাকে যে এখন আমি কি পরিমাণে ঘৃণা করি তা আপনি কল্পনাও করতে পারবেন না। ঘৃণা করেন? অবশ্যই করি। আপনি হলেও করতেন। বাবার কারণে আমাকে গ্রামে হাই স্কুল দিতে হয়েছে, রাস্তা করে দিতে হয়েছে, এতিমখানা করতে হয়েছে। লোকে ভাবছে আমি বোধহয় ইলেকশন করব, গ্রাউন্ড ওয়ার্ক করছি। আসল ব্যাপার হলো আমার বাবা সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান স্কুল করে দেয়, কলেজ করে দেয়, এতিমখানা করে দেয়, অসহ্য। এখন ধরেছেন হাসপাতাল করতে হবে, 100 বেডের হাসপাতাল। 100 বেডের হাসপাতালে কত টাকা লাগে তা ওনার কল্পনার মধ্যেও নেই। টাকা তো গাছে ফলে না, টাকা কষ্ট করে উপার্জন করতে হচ্ছে। হাসপাতাল করেছেন, উপায় কি? করতে তো হবেই। সাভারে 90 একর জমি নিয়েছি, আরও নিতে হবে।
রকিব সাহেব হঠাৎ গাড়ির গতি কমিয়ে 60 কিলোমিটারে নিয়ে এলেন। আমার দিকে তাকিয়ে লজ্জিত গলায় বললেন, স্পিড বেশি দেওয়ার জন্য বাবা দারুণ হইচই শুরু করেছেন। তারপর তিনি আমার দিকে ঝুঁকে এসে প্রায় ফিসফিস করে বললেন, যখন বাবার গলা শুনতে ইচ্ছা করে তখন আমি ইচ্ছা করে স্পিড দিই, ডেঞ্জারাস টার্ন নেই। বাবা ধমক দেন, ওনার গলা শুনে ভালো লাগে। আপনি যে বললেন সাইকোলজিক্যাল, সেটা হতে পারে। বাচ্চা বয়সে একটা ভয়াবহ মৃত্যু দেখেছি, আমার মাথার ভেতর সেটা ঢুকে মাথাকে এলোমেলো করে দিয়েছে। সাইকিয়াট্রিস্ট দিয়ে চিকিৎসা করালে হয়তো সুস্থ হব। আমি কিন্তু চিকিৎসা করাতে চাই। আমি চাই এই ব্যাধি আমার থাকুক, আমার মৃত্যু থাকুক। এই চাওয়াটা কি অন্যায়? না, অন্যায় না ভাই। আপনি আমার হাসপাতালের জন্য খুব সুন্দর একটা নাম দিবেন। আমি আমার বাবার নামে হাসপাতাল দিতে চেয়েছিলাম। বাবার তাতে ভয়ঙ্কর আপত্তি। রেগে মেগে এমন ধমকানো আমাকে ধমকিয়েছেন, মনে করলেই হাসি আসে। রকিব সাহেব প্রাণ খুলে হাসছেন। ব্যাধিগ্রস্ত কোনো মানুষকে আমি এত সুন্দর করে হাসতে কখনো দেখিনি। এখন পড়ে শোনাচ্ছি এই বইয়ের পরবর্তী গল্প, জনক। মতির সম্প্রতি কফের দোষ হয়েছে। দিনে কম থাকে, রাতে বেড়ে যায়। ঘুমের মধ্যেও বিকট শব্দে সে কাশে। কাশির জন্যে মতির নিজের ঘুমের কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় তার শিশুপুত্রের। শিশুপুত্রের নাম মোহাম্মদ মনোয়ার হোসেন। মোহাম্মদ মনোয়ার হোসেনের বয়স 2 মাস 11 দিন। বাবার কাশির শব্দে সে অভ্যস্ত হয়ে ওঠেনি। যতবার মতি কাশে ততবারই সে জেগে উঠে কাঁদতে শুরু করে। তার শরীর অপুষ্ট, কিন্তু গলায় ভালো জোর আছে। নিজের কাশির শব্দে মতির ঘুম না ভাঙলেও পুত্রের কান্নার শব্দে সে জেগে ওঠে। অত্যন্ত গম্ভীর গলায় বলে, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি? বউ, দেখো তো খেতা ভিজা নাকি? মতির স্ত্রী জয়গুণ মরার মতো ঘুমায়, সে কিছুই দেখে না। সন্তান প্রসব করার প্রচণ্ড ধকল সে এখনও সামলে উঠতে পারেনি। ছেলে যত না ঘুমায়, জয়গুণ ঘুমায় তার চেয়েও বেশি। কাজেই মতিকে হাত বাড়িয়ে ছেলের কাঁথা পরীক্ষা করতে হয়। না, কাঁথা শুকনাই আছে। হঠাৎ ছেলের বিকট কান্নায় মতি বড়ই বিস্মিত হয়। সে গভীর মমতায় ছেলের দিকে তাকিয়ে বলে, কিরে বেটা, কান্দো জ্ঞান? নটি বয়, ভেরি নটি বয়। ঘরে সারা রাতেই একটা হারিকেন জ্বলে। হারিকেনের আলোতে নটি বয়ের চোখ জলজল করে। সে বাবার কথা শুনে কান্না বন্ধ করে ঠিকই, তবে ঠোঁট বাঁকিয়ে রাখে। পুত্রের বাঁকা ঠোঁট দেখতে মতির বড়ই ভালো লাগে। ঠোঁট বাঁকা কেন রে বেটা? ক্ষুধা লাগছে? হাঙ্গার? ছেলের সঙ্গে ইংরেজিতে 2-1 কথা বলতে মতির ভালো লাগে। অল্প কিছু ইংরেজি কথা মতি জানে, সংগ্রামের সময় শিখেছিল। বাবার ইংরেজি শুনে ছেলের বাঁকা ঠোঁট আস্তে আস্তে ঠিক হয়। সে হাত বাড়িয়ে কি যেন খোঁজে। মাকে খোঁজে বলেই মতির ধারণা। মতি চাপা স্বরে ডাকে, জয়গুণ, জয়গুণ। জয়গুণ ঘুমের মধ্যেই পাশ ফেরে। স্ত্রীর পাশ ফেরা দেখে মতির ভয়ে শরীর কাঁপে। বেহুশের মতো পাশ ফেরা। কোন দিন না ছেলে চাপা পড়ে। ঘুম কাতুরে মায়ের কারণে অনেক সন্তানের মৃত্যু হয়েছে। ও জয়গুণ। কি? উঠো দেখি। কি হইছে? মোহাম্মদ মনোয়ার হোসেনের মুখে মাই দাও, ব্যাটার বেজায় ভুক লাগছে। ছেলেকে ভালো নামে ডাকতেই মতির ভালো লাগে। জয়গুণ মাঝে মাঝে টুনামিয়া ডাকে। মতি বড়ই বিরক্ত হয়। সুন্দর একটা নাম থাকতে টুনামিয়া ফুনামিয়া আবার কি? কিন্তু সে স্ত্রীকে কিছুই বলে না। কষ্ট করে সন্তান প্রসব করেছে, সামান্য হলেও তার একটা দাবি আছে, তবে কোনো একদিন বুঝিয়ে বলতে হবে। জয়গুণ, মনোয়ার হোসেনের ভুক লাগছে তো। বেটা খিদার চোটে অস্থির হইছে, কাইন্দা বাড়ি ভাঙতাছে, তোমার কোনো খুঁজ নাই। তুমি কেমন মাথা বলো দেখি। জয়গুণের ঘুম ভাঙে। সে ছেলের মুখে দুধ দেয়। মোহাম্মদ মনোয়ার হোসেনের চুকচুক করে দুধ খাওয়ার দৃশ্যটা মতি মিয়া দেখতে পারে না, কারণ জয়গুণ ছেলের মাথা শাড়ির আঁচলে ঢেকে দিয়েছে। মতি গজগজ করে, শাড়ি দিয়ে এমন পেঁচাই শোকেন, দম ফুটালেগার না মরে। জয়গুণ স্বামীর কথায় অসম্ভব বিরক্ত হয়। বেয়াক্কেল একটা মানুষ, সে কি জানে। মনের ভুলেও ছেলেমেয়ের মৃত্যু সংক্রান্ত কোনো কথা বলা বাপ মার জন্য নিষেধ, কঠিন নিষেধ। জয়গুণ গুজগুজ করে। মতি লজ্জিত ও বিব্রত হয়। সে তৎক্ষণাৎ আল্লাহ পাকের কাছে মনে মনে ক্ষমা চায়। জয়গুণ দুধ খাইতেছে? তোমার বুকে দুধ আছে কেমন? কি সব কথা যে আপনি কন, শরমে বাঁচি না। শরমের কিছু নাই, দুধ শিশুর খাদ্য, এ নিয়ে কথা বলায় কোনো শরম নাই। কালা জিরা ভর্তা বেশি করে খাইবা, দুধ বেশি আসবে। মায়ের দুধ ভিটামিনে ভর্তি, প্রতি ফোঁটায় ভিটামিন। আচ্ছা, এখন চুপ যান, টুনামিয়ারে ঘুমাইতে দেন। ঘুমাইতেছে? ঘুম ঘুম ভাব। শরীর আঞ্চল সরাও, ব্যাটার একটু দেখি। দেখানোর দরকার নেই, আপনি সইরা বসেন। আহারে একটু সরাও না। জয়গুণ নিতান্তই অনিচ্ছায় শাড়ির আঁচল সরালো।
মোহাম্মদ মনোয়ার হোসেন চোখ বড় বড় করে তাকালো তার বাবার দিকে। মতি মুগ্ধ গলায় বলল, চোখ কেমন সুন্দর দেখছো বউ। নজর দিয়েন না, বাপার নজর বেশি লাগে। মনে মনে বলেন মাশাল্লাহ। মতি মনে মনে কয়েকবারই বলল মাশাল্লাহ। মোহাম্মদ মনোয়ার হোসেনের দুধ খাওয়া শেষ। জয়গুণ ছেলেকে পাশ ফিরিয়ে পিঠে চাপড় দিচ্ছে ঘুম পাড়ানোর জন্য। চাপড়টা অনেক জোরে হচ্ছে বলে মতির ধারণা। ব্যথা পাচ্ছে হয়তো। অবোধ শিশু ব্যথার কথা বলতে পারছে না। কাঁথাটা ভিজা কিনা দেখো দেখি। ভিজা না। আহা, হাত দিয়া দেখো না, এরা দুধের শিশু। মিনিটে মিনিটে এরার কাঁথা পরীক্ষা করা দরকার। একবার ঠান্ডা লাগলো কি বুকে কফ বৈশা দম শেষ। আবার মরণের কথা। আচ্ছা, আপনার মাথাটা কি খারাপ? তওবা করেন তো। মতি মনে মনে তওবা করল। জয়গুণ ছেলের গায়ে থুক দিল। এতেও অনেক দোষ কাটা যায়। মতি বালিশের নিচ থেকে বিড়ির প্যাকেট বের করে বিছানা থেকে নামল। পরপর দুবার ছেলের মৃত্যু সংক্রান্ত কথা বলে তার মনটা খুবই খারাপ হয়েছে। বিড়ি ধরিয়ে মন খারাপ ভাবটা একটু যদি কাটানো যায়। বারান্দায় বসে বিড়িতে টান দিতেই কাশি শুরু হলো। ভয়াবহ কাশি। ফুসফুস বের হয়ে আসতে চায় এমন অবস্থা। কাশির শব্দে মোহাম্মদ মনোয়ার হোসেন আবার চিৎকার করে কাঁদতে শুরু করল। জয়গুণ না না কাঁদে না কাঁদে না বলে পুত্রের কান্না থামানোর চেষ্টা করছে। থামাতে পারছে না। মতি বিড়ি হাতে দূরে সরে গেল। হাতের বিড়িটা ফেলে দিতে ইচ্ছা করছে না। পয়সার কেনা জিনিস ফেলতে মায়া লাগে। বিড়ি শেষ করে মতি ফিরে এলো। মোহাম্মদ মনোয়ার হোসেন ঘুমিয়ে পড়েছে। জয়গুণও ঘুমোবার আয়োজন করছে। স্বামীকে ফিরতে দেখে সে ক্লান্ত গলায় বলল, আপনি কাশির একটা চিকিৎসা করেন। যে কাশি হইছে শুনলে ডর লাগে। কাশির চিকিৎসার কথা যে মতি ভাবছে না তার না ভাবছে না। টাকা পয়সার কথা চিন্তা করেই সময় নিচ্ছে। সংসারে শিশু এসেছে, তার কত খরচ আছে। এখন আর হুটহাট করে টাকা খরচ করা যায় না। সে কতই বার পায়। ইসমাইল কন্ট্রাক্টর সাহেবের সঙ্গে সে আছে গত 10 বছর ধরে। 10 বছর ইসমাইল কন্ট্রাক্টর নেত্রকোনার বড় ধনী হয়েছে। আর মতি আগে যা ছিল এখনও তাই আছে, লেবার সর্দার। রোজ হিসাবে বেতন। কিছু টাকা জমেছিল। মনোয়ার হোসেনের জন্মের সময় ডাক্তার হাসপাতাল করে সব শেষ। জমা কিছু টাকা ছিল বলে রক্ষা, টাকা না থাকলে সর্বনাশ হয়ে যেত। শেষ বয়সে সন্তান হওয়ার যে এমন জটিল কে জানত। মতি ধরে নিয়েছিল তাদের ছেলেপুলে হবে না। আল্লাহ পাকের কি কুদরত, তার 50 বছর বয়সে পুত্র সন্তান। জয়গুণ ঘুমাইছো? না। তোমার ছেলে কার মতো হইছে বলো দেখি। আপনার মতো হইছে। এইটা বলবার বলির কিছু আছে? তয় স্বভাব চরিত্র কেমন হয় এইটা হইল কথা। ইনশাল্লাহ ভালো হইব। স্বভাব চরিত্র নিয়ে চিন্তা করবা না। রাইত মেলা হইছে, এখন ঘুমান। মতির ঘুম আসছে না, গল্পগুজব করতে ইচ্ছা করছে। ছেলের জন্মের পর থেকে জয়গুণের সঙ্গে তার গল্পই হয় না। জয়গুণ এত ক্লান্ত থাকে, সে নিজেও অবশ্য খুব ব্যস্ত থাকে। সকাল 7টার সময় কাজে চলে যায়। ঘরে ফিরতে কোনোদিন রাত 10টা বাজে, কোনোদিন বাজে 11টা। কাজে যাওয়া সবাই দেখে ছেলে ঘুমোচ্ছে, ফিরে এসেও দেখে ঘুমোচ্ছে। জয়গুণ অবশ্য ঘুম ঘুম চোখে জেগে থাকে। তাকে 4টা ভাত বেড়ে দিয়ে ছেলের কাছে চলে যায়। মতির খুব ইচ্ছা করে স্ত্রীর সঙ্গে গল্প করতে। সংগ্রামের সময় গল্প। 15 বছর আগের কথা মনে হয় গতকালকের ঘটনা। মতির আবার কাশির বেগ আসছে। বহু কষ্টে সে কাশির প্রবল ঝাপটা গলা খাকারিতে এনে সামাল দিল। নরম স্বরে ডাকল, ও জয়গুণ, জয়গুণ। তোমার ছেলে স্বাধীন দেশে জন্মাইছে, এইটা একটা ঘটনা, কি বলো? স্বাধীন খুব সহজ ব্যাপার না। ছেলে যখন শেয়ানা হইব স্বাধীন বিষয়টা কি বুঝাইয়া বলবা। আচ্ছা। ছেলে যখন শুনবো তার পিতা স্বাধীনের জন্য যুদ্ধ করছে তখন আনন্দ পাবে, বড়ই আনন্দ পাবে। অহংকারও করতে পারে, যদিও অহংকার করা ঠিক না, তবে ছেলে মানুষ একটু একটু অহংকার করলে দোষ হয় না। এখন ঘুমান, রাইত মেলা হইছে। এই যে তোমার সঙ্গে গল্প করতেছি, এইটা আল্লাহর একটা নিয়ামত। বাঁচার কথা ছিল না। মুরাদখালী ফাইটে আমরা 17 জন ছিলাম। জীবন নিয়ে ফিরছি মাত্র 3 জন। আমি, বাঁশখালীর ইরতাজ ভাই আর গৌরাঙ্গ। গৌরাঙ্গের কথা মনে আছে? বিবাহের পরপর তোমারে দেখতে আসলো, তোমার জন্য একটা শাড়ি আনলো। তারপর আমারে জড়াইয়া ধইরা কি কান্দন। সে কান্দে, আমি কান্দি। যুদ্ধের সময়ের বন্ধন বড় কঠিন বন্ধন, রক্তের বন্ধনের চেয়েও কঠিন। ঘুমাইয়া পড়লা? ও জয়গুণ। না, ঘুমাই নাই। মুরাদখালী ফাইটের ঘটনাটা শোনো, সে এক বিরাট হিস্টোরি। অনেকবার তো শুনছি, আর কত? এইসব ঘটনা পুরাণ হয় না, লক্ষবার শোনা যায়। ভালো মতো জানা থাকলে তোমার জন্য সুবিধা, ছেলেরে ঠিকঠাক বলতে পারবা। আপনি নিজে ঠিক মতো বলবেন। নিজের কথা নিজের বলা ঠিক না, তাছাড়া বেশি দিন বাঁচবো না, শরীর হইছে নষ্ট, চিকিৎসার সামর্থ্য নাই। দেশ স্বাধীন কইরা তাইলে আপনার লাভটা কি হইছে? এই তো একটা ভুল কথা বললা বউ।
দেশ স্বাধীন কি আর কোনো ব্যবসা বাণিজ্য যে লাভ লোকসান হইব? স্বাধীন অনেক বড় ব্যাপার। স্বাধীনের কথা বলতে গিয়ে এই দেখো গায়ের লোম খাড়া হয়ে গেছে। হাত দিয়া দেখো বউ। মতি হাত বাড়িয়ে দিল। জয়গুণ স্বামীর হাতের লোম খাড়া হয়েছে কিনা তা দেখতে হাত বাড়ালো না। সে ঘুমিয়ে পড়েছে, তার বড় বড় নিঃশ্বাস পড়ছে। মতি এবার কাশির বেগ সামলাতে পারল না, প্রবল বেগে কাশতে থাকলো। জয়গুণের ঘুম ভাঙল না। ঘুম ভাঙল মোহাম্মদ মনোয়ার হোসেনের। সে কাঁদতে শুরু করলো। মতি উঠে এসে ছেলেকে কোলে তুলে নিল। আশ্চর্য কাণ্ড, কোলে উঠেই ছেলে শান্ত, চোখ বড় বড় করে তাকাচ্ছে। মতি বলল, নটি বয়, আরে বেটা দেখি হাসার চেষ্টা করে। মতি ছেলেকে কোলে নিয়ে বসল। ছেলে যেন কেঁদে মার ঘুম না ভাঙায় এই জন্যেই ছেলের সঙ্গে গল্প শুরু করলো। গল্প কিছু বুঝবে না, শব্দ শুনবে, ঠোঁট নাড়া দেখবে, এতে মজা পেয়ে কান্না ভুলে থাকবে। বেটা শোন, সংগ্রামের সময়ের কথা শোন, কইলজা ঠান্ডা হয়ে যাব এমন অবস্থা। প্রথম যুদ্ধ করলাম বোয়ালখালী বাজারে। সংবাদ আসছে 4-5 জন রাজাকার আসছে বোয়ালখালী বাজারে। কুদ্দুসের পাট গুদামে থাকে, মদ গাঁজা খায় আর পাবলিকের খুব অত্যাচার করে। আমরা 10 জন নৌকা নিয়ে রওনা হইলাম। আমার কমান্ডার হইলেন মনু ভাই, ইউনিভার্সিটির ছাত্র। কি সুন্দর চেহারা, কি ভদ্র ব্যবহার, শিক্ষার গুণ আর কিছু না। আসছেও খুব বড় পরিবার থেকে। যাই হোক, ঘটনা শোন। সন্ধ্যাকালে বোয়ালখালী বাজারে নাই মা পাট গুদামের 3 দিকে পজিশন নিলাম। রাজাকার ভাইবা গুলি শুরু করছি। রাজাকারের মজা হইল, গুলি শুনলে এরা বন্দুক ফালাইয়া দৌড় দেয়। এইখানে দেখি ঘটনা অন্য। কথা নাই বার্তা নাই, পাট গুদামের ভিতর থেকে মেশিন গানের গুলি শুরু হইল। ট্যাক 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 ট্যাক। মিলিটারি ছাড়া মেশিন গান পাইব কে? আমরার কইলজা গেল শুকায়া। মিলিটারির সাথে প্রথম যুদ্ধ। রাইফেল হাতে কাঁপতাছি আর দোয়া ইউজ পড়তাছি। তখন ডাইন পায়ে গুলি খাইলাম। আমার দুনিয়া আন্ধার হয়ে গেল। বুঝলি বেটা, তখন মনু ভাই কি করলো শুন। এই আমারে পিঠের মধ্যে নিয়া মনু ভাই পাক্কা 3 মাইল দৌড়াইল। আমার জীবন রক্ষা হইল। মনু ভাই আমারে ফালাইয়া চললে আসতে পারত, তখন সবের ঘোর বিপদ। ফালাইয়া আসে নাই। মনু ভাইয়ের ঋণ শোধ করতে পারি নাই। এর 1 মাস পরে মুরাদখালী ফাইটে মনু ভাই মারা গেলেন। মনে হইলেই কইলঝা কামড়ায়। বুঝলি রে বেটা, মনু ভাইয়ের নামে তোর নাম রাখছি, মোহাম্মদ মনোয়ার হোসেন। নামের ইজ্জত রাখুন চাই রে বেটা, নামের ইজ্জত রাখুন চাই। বড় ইজ্জতদার নাম। গল্প বলতে বলতে মতি মিয়ার চোখে জলে ভর্তি হয়ে আসে। চোখ ভর্তি অশ্রুর কারণেই বোধ হয় শিশুপুত্রটিকে তার অন্যরকম মনে হয়। তার বড় মায়া লাগে। মতি মিয়া শিশুপুত্র চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। মনে হয় বাবার গল্পটা সে বুঝতে পারছে। এখন পড়ে শোনাচ্ছি এই বইয়ের পরবর্তী গল্প, চোর। রিকশায় ওঠার সময় পায়ে কি যেন বাঁধল। মবিন প্রায় উল্টে পড়ে যাচ্ছিল। নিজেকে সামনে নিয়ে দেখে পায়ের কাছে মেয়েদের একটা বাহারি হ্যান্ডব্যাগ। অষ্টম আশ্চর্যের কাছাকাছি ঘটনা। ঢাকা শহরের রাস্তায় এমন সুন্দর একটা হ্যান্ডব্যাগ পরে থাকবে আর কেউ কুড়িয়ে নেবে না তা হয় না। হাত থেকেই টেনে ব্যাগ নিয়ে যায়। আর এটা তো পড়ে আছে রাস্তায়। মবিন নিচু হয়ে ব্যাগ হাতে নিল। বেশ ভারী ব্যাগ। ঈদের বাজার শুরু হয়েছে। মেয়েরা এখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে বের হয়। হাইজ্যাকারের ভয়ে গায়ের গয়না টয়নাও খুলে ব্যাগে রাখে। ভারী হওয়া স্বাভাবিক। মবিন বেশ স্বাভাবিক ভঙ্গিতে রিকশায় উঠে বসল। নিজেকে খানিকটা চোর চোর লাগছে। মনে হচ্ছে এই বুঝি তীক্ষ্ণ মেইলি গলায় কেউ একজন চেঁচিয়ে বলবে, আপনি আমার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? কেউ কিছু বলল না। যার জিনিস সে কি দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করছে। অবাক হয়ে দেখছে নিতান্ত ভদ্র চেহারার একটা ছেলে ব্যাগ নিয়ে রিকশা করে পালিয়ে যাওয়ার চেষ্টায় আছে। সে বিস্ময়ে হতভম্ব বলে কিছু বলতে পারছে না। হতভম্ব ভাবটা কাটলে চোর চোর বলে চেঁচিয়ে উঠবে। মেয়েদের ভীত গলার চিৎকার সাইরেনের চেয়েও ভয়াবহ। নিমিষের মধ্যেই লোকে লোকারণ্য হয়ে যাবে। সময়টা ভর সন্ধ্যা। সন্ধ্যা হচ্ছে অস্থির ধরনের সময়। এই সময় লোকজন এক ধরনের অস্থিরতার ভিতরে থাকে। চারপাশে তেমন করে দেখে না। মবিন মোটামুটি নিশ্চিত হলো যার ব্যাগ সে আশেপাশে নেই। থাকলে এতক্ষণে চেঁচিয়ে উঠত। চুপচাপ অপেক্ষা করার মতো ধৈর্য কোনো মেয়ের নেই। মবিনের ধারণা শুধু শিশু পালনের ক্ষেত্রেই মেয়েরা ধৈর্যশীলা, অন্য কোনো ক্ষেত্রে নয়। রিকশাওয়ালা বলল, যাইবেন কই? মবিন ঠিক মনে করতে পারল না কোথায় যাওয়ার জন্য সে রিকশায় উঠেছে। মনে হচ্ছে টেনশনে তার ব্রেন শর্ট সার্কিট হয়ে গেছে। সে বলল, সামনে চলো, সামনে। রিকশা সামনে এগুচ্ছে না, চেইন পড়ে গেছে। রিকশাওয়ালা চেইন নিয়ে ঘটঘট করছে। তাড়াতাড়ি এখান থেকে সরে পড়া উচিত, সরে পড়াও যাচ্ছে না। একটা সামান্য চেইন ঠিক করতে রিকশাওয়ালা দেখি বুড়ো হয়ে যাচ্ছে।
মবিন আশেপাশে তাকালো। তার মূল উদ্দেশ্য হচ্ছে কেউ তাকে অস্বাভাবিক চোখে দেখছে কিনা তার লক্ষ্য করা। সবার চোখেই তার কাছে অস্বাভাবিক লাগছে। মবিনের তীব্র ইচ্ছা করছে রিক্সা থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে, যাকে বলে ক্রাইম স্পট থেকে পগার পার। মবিন রাগী গলায় বলল, রিক্সায় কি হয়েছে? চেইন স্লিপ কাটছে। স্লিপ কাটলে স্লিপ ঠিক করো। করতাসি। যে সময় নিচ্ছ এই সময় তো একটা প্রমাণ সাইজের চেইন বানিয়ে ফেলা যায়। বানাইতে পারলে বানান। অন্য সময় হলে ফাজলামি ধরনের কথার কারণে রিক্সাওয়ালা কঠিন ধমক খেত। আজ মবিন ধমক দিতে পারল না। অপরিচিত একজনকে ধমক দিতে হলে রাগের একটা বিশেষ মাত্রা পর্যন্ত উঠতে হয়। রাগ সেই মাত্রায় উঠছে না। চোররা সহজে রাগ করতে পারে না। চোর টাইপের সব লোকই এই কারণে বিনয়ী। অত্যন্ত অপমানসূচক কথা শুনলেও তারা দাঁত কেলিয়ে হাসবে। ভাবটা এরকম যেন অপমানটা সে ধরতেই পারছে না। রিক্সার চেইন ঠিক হয়েছে। রিক্সা চলতেও শুরু করেছে। এখনও কেউ চোর চোর বলে যাচ্ছে না। আশ্চর্য ব্যাপার তো। মবিন কপালে হাত দিয়ে দেখলো তার কপাল ঘামছে। রিক্সা যতই এগুচ্ছে ততই রিক্সার শরীর হালকা হালকা লাগছে। ফুরফুরে ভাব চলে আসছে। বৈশাখ মাসের দারুণ গরমের পর হঠাৎ যেন দক্ষিণ দিক থেকে খানিকটা হাওয়া চলে এসেছে। এই ব্যাপারটা নিশ্চয়ই হাইজ্যাকারদেরও হয়। তাদের আরও বেশি হওয়ার কথা। হাইজ্যাকিংয়ের সময় ওদের টেনশন নিশ্চয়ই মুবিনের টেনশনের চেয়ে অনেক বেশি থাকে। টেনশন মুক্তির আনন্দও সে কারণেই বেশি হবার কথা। ট্রাফিক সিগন্যালে রিক্সা থেমেছে। রাস্তার মোড় বলে আলো বেশি। ট্রাফিক পুলিশের পাশে একজন সার্জেন্টকে বিরস মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। মবিনের বুকের ভেতর কোনো এক জায়গায় শিরশির করে উঠল। পুলিশ দেখার কারণে বোধহয়। তার কোলে ভ্যানিটি ব্যাগ চকচক করছে। চাঁদের গায়ে থাকলে ভালো হতো। চাদরের নিচে ব্যাগ লুকিয়ে ফেলা যেত। লাল বাতি নিভে গিয়ে সবুজ বাতি চলছে। রিক্সাওয়ালা তবু রিক্সা টানছে না। মবিন বলল, দাঁড়িয়ে আছো কেন? চলো। যাইবেন কই? কোথাও যাব না, খানিক্ষণ ঘুরব। সব রিক্সা গাড়ি চলছে আর তারটা দাঁড়িয়ে আছে। অস্বস্তিকর অবস্থা। ট্রাফিক পুলিশ তাকিয়ে আছে তাদের দিকে। এইবার সার্জেন্টও তাকাচ্ছে। মবিন রিক্সাওয়ালাকে বলল, কি হলো? চেইন স্লিপ কাটছে। মনে হচ্ছে চেইন স্লিপ কাটায় সে আনন্দিত। পুলিশ সার্জেন্ট এগিয়ে আসছে তাদের দিকে। সে কি মবিনের দিকে তাকিয়ে সন্দেহজনক ভঙ্গিতে বলবে, আপনার হাতে মেয়েদের ব্যাগ কেন? বলার কোনো কারণ নেই। পুরুষের হাতে মেয়েদের ব্যাগ থাকা নিষিদ্ধ কিছু না থাকতে পারে। সে যদি মেয়েদের মতো ব্যাগ কাঁধে ঝুলিয়ে বসে থাকতো তাহলে চোখে পড়ার মতো ব্যাপার হতো। পুরুষ মানুষ ভাঁজ করা শাড়ি হাতে নিয়ে যেতে পারে, কিন্তু শাড়ি পরে যেতে পারে না। সার্জেন্ট সেই রিক্সাওয়ালার গালে ওজনদার এক চর বসিয়ে দিয়ে বলল, ওই হারামি, চেইন ফেলানোর জায়গা পাও না? রিক্সা নিয়ে দূরে যাও। সার্জেন্ট অতপর যে কাণ্ডটি করলো তার জন্য মবিন ঠিক প্রস্তুত ছিল না। সার্জেন্ট রিক্সার পিছনে গিয়ে আচমকা একটা ধাক্কা দিল। মবিন প্রায় হুমড়ি খেয়ে পড়তে গিয়ে নিজেকে সামলে নিল। দুটা কাজই ঘোরতর অন্যায়ের পর্যায়ে পড়ে। পুলিশ ব্রুটালিটি। মবিনের উচিত সার্জেন্টের সঙ্গে কিছু উত্তপ্ত কথাবার্তা বলা। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি করলে মানবিক দিক দিয়ে তৃপ্তি পাওয়া যায়। মনে হয় একটা সকাজ করা হয়েছে। মবিন সেরকম কিছুই করল না, বরং সার্জেন্টের দিকে তাকিয়ে এমন ভঙ্গিতে হাসলো যার অর্থ, স্যার খুব ভালো করেছেন। ঢাকা শহরটা রিক্সাওয়ালারা নষ্ট করে ফেলছে। বেটাকে আরও চড় দেন। এক চড়ে ওর শিক্ষা হবে না, গোটা পাঁচেক চড় দরকার। মবিনের রিক্সা রাস্তার পাশে দাঁড়িয়ে। রিক্সাওয়ালা গেছে ইটের সন্ধানে। ইট দিয়ে বাড়ি না দিলে নাকি চেইন ঠিক হবে না। মবিন অস্বস্তি নিয়ে বসে আছে কারণ সার্জেন্ট কাছেই দাঁড়িয়ে। কয়েকবার দেখলো মবিনকে। সরু চোখে দেখা। তার মানে কি কোনো রকম সন্দেহ দেখা দিয়েছে? মবিনের চেহারায় কি চোর চোর ছাপ স্পষ্ট হয়ে উঠেছে? যে ছাপ শুধু পুলিশের পক্ষেই বোঝা সম্ভব। সাপের হাঁচি বেঁধে চেনে। ঈদের বাজারে প্রচুর ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তার হাতে মেয়েদের ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হওয়া স্বাভাবিক যে সে ব্যাগ ছিনতাই করে রিক্সা নিয়ে পালাচ্ছে। সার্জেন্ট যদি কাছে এসে জিজ্ঞাসা করে, আপনার হাতের ব্যাগটা কার, তাহলে সে কি বলবে? এমনও তো হতে পারে যে ব্যাগে প্রচুর টাকা পয়সা গয়না টয়না ছিল। যার ব্যাগ সে ব্যাগের বর্ণনা দিয়ে থানায় ডায়েরি করিয়েছে। ওয়াকিটকির মাধ্যমে সে খবর সবসময় পুলিশ সার্জেন্টের কাছে চলে গিয়েছে। বাংলাদেশের পুলিশ বড় চোর ধরতে পারে না, ছোট ছোট চোর চট করে ধরে ফেলে। তাছাড়া মবিন আয়নায় নিজেকে না দেখেই পরিষ্কার বুঝতে পারছে তার চেহারায় একটা কাচুমাচু ভাব চলে এসেছে। মাসখানেক আগে এরকম একটা ব্যাপার হলো। দুপুরবেলা তার ঘরে কয়েক বন্ধু মিলে অনেকক্ষণ আড্ডা দিল। বন্ধুদের মধ্যে ছিল রশিদ, বিরাট মালদার। বাপের কন্ট্রাক্টরিতে নেমে ভালো পয়সা কামাচ্ছে। 8 মাসের গর্ভবতী মেয়েদের মতো পেট মোটা মানিব্যাগ পকেটে নিয়ে সে ঘোরে। কৃপণের হাড্ডি, একটা পয়সা বের করে না। বন্ধুরা চলে যাওয়ার পর বিস্ময় আনন্দ নিয়ে মবিন দেখল রশিদের গর্ভবতী মানিব্যাগ মেঝেতে পড়ে আছে। সে ইচ্ছা করলেই রাস্তা থেকে ডাক দিয়ে রশিদকে নিয়ে আসতে পারত, তা করল না। মানিব্যাগটা খুলেই ভেতরটা দেখল।
কাগজপত্রে ঠাসা, আসল জিনিস তেমন নেই। 4টা 500 টাকার নোট, একটা 100 টাকার নোট, 3টা অতি ময়লা 2 টাকার নোট। মবিন ব্যাগটা তোশকের নিচে ঠেলে দিল। তার প্রায় 6 ঘন্টা খানিক পর রশিদ এসে উপস্থিত, মুখ চোখ শুকনা। দোস্ত, তোর এখানে মানিব্যাগ ফেলে গেছি। কই না তো। দোস্ত, টাকা পয়সা কোনো ব্যাপার না, জরুরি কিছু কাগজপত্র ছিল। অত্যন্ত অপমানসূচক কথা। প্রকারান্তরে বলে দেয়া টাকাগুলো রেখে মানিব্যাগ ফেরত দাও। এরকম কঠিন অপমানও মবিন গায়ে মাখল না। সে ক্ষীণ গলায় বলল, এখানে ফেলিসনি, বাইরে কোথাও ফেলেছিস। খুব জরুরি কিছু কাগজ ছিল, তুই নিজেই পরীক্ষা করে দেখ, থাকলে তো মেঝেতেই থাকবে। এই বলেই মবিন মাথা নিচু করে মেঝেতে মানিব্যাগ খুঁজতে লাগলো। মবিনের বুকে এমন ধকধক করছিল যে মবিনের মনে হলো রশিদ তার বুকের ধকধক শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছে। এখনও মবিনের বুকে ধকধক শব্দ হচ্ছে, এটা তার বুকের শব্দ না, রিক্সাওয়ালা যে ইট দিয়ে চেইন বাড়ি দিচ্ছে তার শব্দ মবিন ঠিক বুঝতে পারছে না। সার্জেন্টটা তাকিয়ে আছে তাদের দিকে। মবিনের অস্বস্তি লাগছে। একটা সিগারেট ধরাতে পারলে ভালো হতো, সঙ্গে সিগারেট আছে। ধরাতে গেলে হ্যান্ডব্যাগটা খুলে রিক্সার সিটে রাখতে হয়, তাতে ব্যাগটার উপর সার্জেন্টের নজর পড়ার সম্ভাবনা। তা করা ঠিক হবে না। শেষ পর্যন্ত চেইন ঠিক হয়েছে, রিক্সা চলতেও শুরু করেছে। মবিন সিগারেট ধরালো, ভালো সিগারেট, বেনসন। রশিদের মানিব্যাগ পাওয়ার রক্ষা। কিছুদিন ভালো সিগারেট খাওয়া গেল। ক্ষতি একটা হয়েছে, রশিদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সে ঠিক সন্দেহ করেছে, ভুলেও আর মবিনের বাসায় আসে না। সেদিন তার বাসায় কি একটা খাওয়া দাওয়া ছিল, বন্ধুবান্ধব সবাইকে বলেছে, মবিনকে বলেনি। পথে ঘাটে দেখা হলে এমনভাবে তাকায় যেন চিনতে পারছে না। রশিদের মানিব্যাগ না নিয়ে তার উপায় ছিল না। প্রতিটি পয়সা বাবার কাছে চেয়ে নিতে হয়। চুল কাটতে হবে, 10 টাকার কমে চুল কাটা যায় না। মবিন যদি তার মার কাছে চায়, তিনি খুবই অবাক হয়ে বলেন, আমার কাছে টাকা চাচ্ছিস কেন রে? আমি টাকা পয়সার কি জানি, তোর বাবার কাছ থেকে নে। ক্লাস 3-4 পড়ার সময় বাবার কাছ থেকে চুল কাটার টাকা চাওয়া যায়, কিন্তু 3 বছর আগে MA পাশ করে বসে থাকা একজনের পক্ষে বাবার কাছে চুল কাটার টাকা চাওয়া ভয়াবহ ব্যাপার। মবিন চুল কাটার জন্য টাকা চাইলে তিনি টাকা দেন, তবে চাওয়া মাত্র দেন না, অনেক জেরাটেরা করেন। চুল কাটতে 10 টাকা লাগবে কেন? এয়ার কন্ডিশন সেলুনে বসে চুল কাটবি? 2 টাকা দিলেই তো চুল কেটে দেয়। টাকা দেওয়ার পর শুকনো গলায় বলেন, আর কতদিন এভাবে চলবে? ডু সামথিং ইয়াং ম্যান, শো মি সাম ফায়ার। ফায়ার দেখানোর চেষ্টা মবিন করছে না তা না, 3 বছর ধরে করছে। তার কাঠ ভেজা, 3 বছরও আগুন জ্বলছে না, শুধু ধোঁয়া বেরুচ্ছে। সে করবে কি? মবিনের বাবা মোবারক হোসেন ঢাকার একটি মেয়ের কলেজের ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক। সাহিত্যের অধ্যাপক মানে আবেগ টাবেগ আছে বলে ধারণা করা হয়। এ ধারণা যে কত ভুল তা মোবারক সাহেবকে না দেখলে বোঝা মুশকিল। বাসায় তিনি কখনো হাসেন না। পরিবারের সবার সঙ্গে যে ব্যবহার করেন তা শুধু ইংরেজি ভাষা ও সাহিত্য কেন, যে কোনো বিষয়ের অধ্যাপকের জন্যই মানানসই নয়। তরকারিতে তেল বেশি হয়ে গেলে স্ত্রীকে ডেকে শান্ত গলায় বলেন, 1 মাসের তেল একদিনে খরচ করার জন্য কেনা হয়নি। তোমার হাতে তেল মশলা বেশি খরচ হয়, এই কথা আমি পর্যন্ত 1 লাখ বার বলেছি, আর বলবো না। এবার তেল বেশি হলে ঘর থেকে বিদায় করে দেব, স্ট্রেইট ইন দ্য স্ট্রিট, অ্যান্ড দিস ইজ ফাইনাল। মোবারক হোসেন সাহেবের রোজগার খারাপ না। কলেজের বেতন ছাড়াও প্রাইভেট টিউশনি করে ভালো টাকা পান। সপ্তাহে 3 দিন বিকেলে তার বাসায় রীতিমতো ক্লাস বসে, রবি, সোম আর মঙ্গল। শুধু বৃহস্পতিবার সন্ধ্যায় একজন ছাত্রী পড়তে আসে। বড় লোকের কোনো মেয়ে হবে, লাল রঙের গাড়িতে করে আসে, গাড়িতে করে যায়। তিনি স্ত্রী করা পাঞ্জাবি পরে হাসি মুখে ছাত্রীদের পড়ান। এই সময় তিনি গায়ে খানিকটা সেন্টও মাখেন। পড়াতে গিয়ে মাঝে মাঝেই মজার মজার কিছু কথাও বলেন বলে মনে হয়, কারণ প্রায় তার ছাত্রীদের কুটি কুটি হাসি শোনা যায়। যতক্ষণ পড়ান ততক্ষণই তার স্ত্রী পর্দার ওপাশের বারান্দায় ঘোরাঘুরি করেন। স্বামীর হাসির কথায় ছাত্রীরা হাসে। তিনি হন বিস্মিত। তিনি কখনো স্বামীর কোনো কথায় হাসতে পারেননি। মবিন বাসায় ফিরে দেখে গেটের কাছে লাল গাড়ি, বসার ঘরে আলো চলছে। তার মানে আজ বৃহস্পতিবার। বাবার কাছে ছাত্রী এসেছে। বাবার এই ছাত্রীর নাম মীরা। সে অসম্ভব রূপবতী। এই সময় তাদের সামনে দিয়ে ঘরে ঢোকা যাবে না। মোবারক হোসেন সাহেব তাকে দেখলেই অদ্ভুত ভঙ্গিতে তাকাবেন এবং অতি অবশ্যই বলবেন, কোত্থেকে ফেললি? ডু সামথিং ইয়াং ম্যান, শো মি সাম ফায়ার। রূপমতীদের সামনে অপমানিত হতে ভালো লাগে না। মবিন বাড়ির পেছনে রান্নাঘরের কাছের দরজা দিয়ে চুপি চুপি ঘরে ঢুকল। বাসায় কোনো চোর ঢুকলে এভাবেই হয়তো ঢুকত। মবিনের মা রান্নাঘরের বারান্দায় বসেছিলেন। তাকে পাশ কাটিয়ে মবিন নিজের ঘরে চলে গেল। একজন কেউ যে ঘরে ঢুকেছে মবিনের মা বুঝতেও পারলেন না। মবিনের ঘর বসার ঘরের পাশে। সে বাতি জ্বালালো না। বাতি জ্বালালেই উপস্থিতি জানান দেওয়া হবে, দরকার কি?
মেয়েদের বাহারি হ্যান্ডব্যাগটা সে খাটের নিচে লুকিয়ে ফেলল। ভিতরে কি আছে তা এখনই দেখার দরকার নেই, একসময় দেখলেই হবে। কিছু না কিছু তো থাকবেই। কপাল ভালো থাকলে বেশ কিছুদিন বাবার কাছে সেলুনে চুল কাটার টাকা চাইতে হবে না। বাবা তাকে বলতে পারবে না, শো মি সাম ফায়ার ইয়াং ম্যান। মবিন তার বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়েছে। পাশের ঘরে বাবা ছাত্রী পড়াচ্ছেন। বাবার গলার স্বর পরিষ্কার, ঝনঝন করে বাজছে। তিনি বলছেন, শোনো মীরা, এক্সপ্রেশনিস্টরা কাজ করে ডিস্টর্শন আর এক্সারসেশন নিয়ে। এক্সপ্রেশনিজম হলো জার্মানদের আন্দোলন, ফিউচারিজম হলো ফরাসিদের। বাঙালি কবিদের কেউ কেউ এক্সপ্রেশনিস্ট ধারায় কবিতা লিখেছে। যেমন ধরো আমাদের জীবনানন্দ। 8 বছর আগের একদিন কবিতাটার কথা মনে আছে? শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে। মোবারক হোসেন সাহেব কবিতা আবৃত্তি করে যাচ্ছেন। বাবার ছাত্রীর সঙ্গে মবিনও কবিতা শুনছে। তার কবিতা শুনতে বেশ ভালোই লাগছে।